মোহাম্মদ তানভীর কবির। হ্যাঁ, আমি এমবিবিএস পাস করছি শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল, ঢাকা ভার্সিটির আন্ডারে। আর জবও করছিলাম, বরিশালেও ছিলাম। এখানে লাস্ট জব করছি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল ব্রাঞ্চে। ওইখানে প্রায় 1.5 বছর 2 বছর করছি। নেক্সট প্রিপারেশন আমার যে এমডিএফসিপিএস উচ্চ শিক্ষার জন্য আপাতত জব টপ আপ রাখতেছি। এই জন্য আপনাদের সাথে দেখা আর কি। বাসা কাছে, এই তো যমুনা ফিউচার পার্কের উল্টা পাশে। আচ্ছা, তো ভালো আছেন না সবাই? এর আগে কয়টা ক্লাস হয়েছে আপনাদের? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে তো ওই যেটা আপনাদের হলো অর্থীয়, আজকের সিলেবাসটা দেখছেন না? 13-14 ক্লাস 480 পৃষ্ঠা, যেটা হ্যাঁ যে রিমোটেড ডিজিজ 67। আচ্ছা, ওটা মনে হয় পুরাতন বই নাকি? ওই যে দেখেন গোট বাত ব্যথা, যেটা নবম আজকে হবে। আমাকে তো বললো নবম পড়াবো নাকি এটাই 11 পড়াবো। আজকে নবম এটা হার্ট। আমাকে তো আবার এটা বললো উনি 11 অধ্যায় রিমোটেড। আচ্ছা না, আমার ইয়া নাই, আপনারা যদি বললে আমি এটা নিতে পারবো, অসুবিধা নেই, আমার কোনো ইয়ে নেই। নবম না? তাহলে ওনার সাথে একটু বলি, আপনাদের যিনি আছেন ওনাকে তাহলে একটু বলে শুরু করে ভালো নাকি? মানে আমাকে উনি গতকাল বললেন এটাই আর কি, অস্টিওপরোসিস 11। আচ্ছা তাহলে আচ্ছা একটু হ্যাঁ। আচ্ছা ভাই, ওনারা বলছেন নবম, কোনটা শুরু করবো? নবম হৃদরোগ এটা নাকি 13-14? মানে 13 মানে কি রিমোটেড, এটাই তো? আচ্ছা ঠিক আছে, 11। আচ্ছা 13-14 আপনাদের আছে। 13-14 মানে রিময়েটয়েড, আর 14-র ভিতরে আছে ওই যে হাড়ের প্রদাহ, যেটা অস্টিও আর্থ্রাইটিস, আর হলো পরের যেগুলো সিলেবাস তো আছে তাই না? মানে রিমোটয়েড পুরোটাই আর কি 2 ভাগে ভাগ করে দিয়েছে আর কি। হ্যাঁ আচ্ছা, আর আপনাদের ক্লাস তো একসাথে 2টা হয় নাকি? মানে মাঝখানে কি ব্রেক দেয় না কীরকম? একসাথেই নিয়ে নেয় না? ঠিক আছে, আমার সমস্যা নেই, অসুবিধা নেই। আচ্ছা, মানে আপনাদের যে ওই যে রোস্টার যেটা, ওটার 13-14 টপিক্স, মানে এ বইয়ের হলো 11 অধ্যায় আর কি। হ্যাঁ, রিমোটয়েড ডিজিজ আর কি, ঠিক আছে। আচ্ছা, রিমোটয়েড ডিজিজ যেটা, হ্যাঁ আমি একটু প্রথমে বলি রিমোটয়েড। আচ্ছা, রিমোটয়েড মানে কি বলতে পারবেন? রিমোটয়েড ডিজিজ মানে হলো আপনাদের যেগুলো আমাদের যে শরীর কি মেনলি কি দিয়ে তৈরি? বোনস, তাই না? হাড্ডি। হাড্ডির সাথে একটা হাড্ডি কি আছে? জয়েন্ট আছে, তাই না? এই জয়েন্টে সাধারণত যেগুলো ব্যথা হয় ওগুলোই বলা হয় রিমোটয়েড ডিজিজ আর কি, ঠিক আছে। তো আপনাদের এখানে মেনলি 3-4টা রিমোটয়েড ডিজিজের কথা আছে। একটা হলো গউট, নেক পেন, ব্যাক পেন, আর হলো রিমোটয়েড আর্থ্রাইটিস। তারপরে ইয়ার জিনিস আছে গট। আচ্ছা, এখন গট আমি সেটা পড়াচ্ছি। হ্যাঁ, গউট এখন গট মানে কি? অ্যাকচুয়ালি আপনাদের এখানে বইয়ে দিছে বাত ব্যথা, আসলে গট মানে বাত ব্যথা না। গট মানে কি, দেখবেন যে আমরা যে বিভিন্ন জনের চলাফেরার কিছুটা যেটা মানে অস্বাভাবিক চলা হাঁটা, এই জিনিসটা আসলে গট। দেখবেন যে অনেকে দেখবেন হাঁটে খুব করে, মানে স্বাভাবিক হাঁটে, কিন্তু অনেকে দেখবেন যে পায়ে এক পায়ে ভর বেশি পায়, এক পায়ে ভর কম হয়। অনেকে দেখবেন এই যে এরকম করে হাতে, দেখ হ্যাঁ এরকম, মানে এই জিনিসটাকে হলো গউট বলে। মানে তার যে স্বাভাবিক মুভমেন্ট, জয়েন্টের মুভমেন্ট, এর যে প্রবলেমটা হয় সেটাকে আমরা গট বলি। কিন্তু আপনাদের বই অ্যাকচুয়ালি গট মানে বাত ব্যথা না, বাত ব্যথা হচ্ছে আপনার রিমোটয়েড আর্থ্রাইটিস, ওটাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গটের কি হয় সাধারণত? সাইন সিমটম যে কোনো রোগের আপনাদের আমরা কি করি প্রথমে? ওটা কজ পড়ি, ঠিক আছে। কজ মানে কি? কারণ, তাই না? এটা কজ পড়ি আর কি, যেগুলো ভিতরে। তারপরে কি এস কি হয়? সাইন সিমটম মানে লক্ষণ। আমি ইয়েও বলে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো রোগ সম্পর্কে সাইন সিমটম। আচ্ছা,
এর হলো ইনভেস্টিগেশন, মানে হলো ইনভেস্টিগেশন বা পরীক্ষা, এটা মানে হলো লক্ষণ। ইনভেস্টিগেশন মানে হলো পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা, কী পরীক্ষা করি যে কোনো রোগের এরকম। তারপর লাস্ট হলো RX দেখেন না, এটা মানে কি ট্রিটমেন্ট। চিকিৎসা। তাহলে বোঝা গেল এটা, মানে আপনাদের কি পড়াইছে এরকম না, মানে যে কোনো আমি একটা রোগ পড়বো তো এই সাধারণত 4টা টপিক্স অনুযায়ী পড়াই, তাহলে আপনাদের রোগটা হবে এটা কারণ। আচ্ছা, গটটা কেন হয় মেনলি? আপনার যে বাত ব্যথা হচ্ছে, বাত অ্যাকচুয়ালি বাত না, বললাম যে যেখানে বাত ব্যথার জন্য আমাদের যে চলাফেরার অস্বাভাবিকতা, এটাই হলো গট আর কি। আচ্ছা, এটা কারণ কি? আচ্ছা, আমাদের শরীরে কি আছে মেনলি? শরীরে যে রক্ত, তাই না, বা যে কোনো উপাদান বলেন, এইটা কী দিয়ে তৈরি অ্যাকচুয়ালি? মানে রক্ত আছে, রক্তের উপাদানগুলো কি সেটা জানতে চাচ্ছেন, বলতে পারবেন? হ্যাঁ, রক্তকণিকা, সেটা রক্তকণিকা, হ্যাঁ। তো এগুলো হলো মেনলি কি অনুচক্রিকা। হ্যাঁ, এগুলো কি কোষ না তরল অংশ? দুইটা অংশ আছে, একটা হলো তরল অংশ যেটাকে বলি প্লাজমা, আর একটা হলো কোষ। কোষের ভিতরে যে আপনি যেটা বললেন কি লোহিত রক্তকণিকা, সাদা রক্তকণিকা, আর একটা কি অনুচক্রিকা। আচ্ছা আচ্ছা, এখন প্লাজমা, তাই না? এই প্লাজমার ভিতর, প্লাজমার বাংলাটা মানে রক্তরস। হ্যাঁ, মানে কোষ আছে আর হলো রস আছে, ঠিক আছে। মানে আপনি দেখবেন, ধরেন আমি একটু ভালো বলতে বুঝাই আপনাদের, যেমন ডেঙ্গু হলো না, ডেঙ্গু অনেকে কিন্তু রক্ত দেওয়া লাগছে। আচ্ছা, ডেঙ্গুতে তো রক্ত দেওয়া লাগছে। আরেকটা হয় অনেকে দেখুন রক্ত শূন্যতায় ভুগে, বিশেষত যারা হলো মানে প্রেগনেন্ট ওমান তাদের, হ্যাঁ, থ্যালাসেমিয়ার যারা রোগী তাদের, হ্যাঁ, এগুলো রোগীদের দেখবেন রক্ত শূন্যতায় ভুগে। তখন তো হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে ওর রক্ত ভালো, মানে শরীরে রক্তের পরিমাণ ভালো আছে, কিন্তু কি ওর হলো যে সেল, ওই যে লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিনের কম আছে, এই জন্য দেখা যাচ্ছে যে চোখের নিশ্চয় কি অ্যানিমিয়া দেখা যায়। হ্যাঁ, তো এই জন্য কী দেখবেন যে আমরা হলো পুরো রক্তটা দেই না, কারণ ওর রক্ত ভালো আছে, কিন্তু রক্তের পরিমাণ ভালো আছে, কিন্তু কি রক্তে ওই সেল উপাদানগুলো কম আছে। হ্যাঁ, ওই জন্য কী করি দেখবেন যে রক্তটা যখন নিয়ে আসি, বলে ডাক্তার বা সিস্টাররা বলে যে আপনি ওটা কিছু সময় রেখে দেন, থেতানো বলি। শীতলে কী হয় যে রক্তের সেলগুলো ওটা হচ্ছে নিচে নেমে যায়, আর ওপরেগুলো সাধারণত প্লাজমা থাকে। হ্যাঁ, ওইটা উপরেগুলো প্লাজমাগুলো ফেলে দিয়ে নিচের যে সেলগুলো সাধারণত দেয়, এটাই ওটাই। হ্যাঁ, আচ্ছা, ওই প্লাজমা যেটা ওপরের অংশে থাকলো ওটাই হলো প্লাজমা। প্লাজমার ভিতরে কী থাকে জানেন, বলতে পারবেন? একটা তো সেল, একটা হলো প্লাজমা, তাই না? এই প্লাজমার ভিতরে অনেক উপাদান থাকে, আমাদের যত প্রকার সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, এরকম থাকতে থাকতে এর একটা উপাদান হলো ইউরিক অ্যাসিড। হ্যাঁ, ঠিক আছে, একটা উপাদান হলো ইউরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ইউরিক অ্যাসিড এটা যদি থাকে, হ্যাঁ, এই ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি বেশি থাকে সাধারণত। এই যে ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিড যদি কোনো কারণে রক্তে বেড়ে যায়, হ্যাঁ, তখন এই রোগটা আসলে হয়, ডেভেলপ করে আর কি। ইউরিক অ্যাসিডটা কি সাধারণত আমরা যে খাচ্ছি, আমরা তো সব কিছু খাচ্ছি, তাই না? খেয়ে খেয়ে হয় কি কিছু জিনিস কি আমাদের হলো যেগুলো খাবার, ওগুলো তো কিছু যেগুলো মানে অপুষ্টি অংশ, ওগুলো কি পায়খানা দিয়ে কিছু বের হয়ে যায়, আর যেগুলো তরল অংশ ইউরিন হয়ে বাইরে হয়ে যায়। হ্যাঁ, ওই ইউরিনেই মেনলি যায় ইউরিক অ্যাসিড। কিন্তু কোনো সময় যদি আমাদের কিডনি সমস্যা হয়, তো শাকনির সমস্যা হয়, তো ওই কিডনির কাজ কি ছাঁকা, তাই না? ওই শাকনিটা ছাঁকতে পারে না, ইউরিক অ্যাসিডটা ছাঁকতে পারে না, মানে তো তখন হয় হ্যাম্পার হয়, ওই জিনিসটা আর বের হতে পারে না দিয়ে আপনার ইউরিন দিয়ে, তখন ওটা কি আমাদের শরীরে জমা হয়, জমা হইতে হইতে বেড়ে এই যে গোট শুধু না আরও বিভিন্ন বাতরোগ সৃষ্টি করে আর কি। তাহলে কি মনে থাকবে? এত করে বুঝলাম। তাহলে গোটের কারণটা কি? রক্তে কার পরিমাণ বাড়ানো? ইউরিক অ্যাসিড পরিমাণ বাড়ানো আর কি সেটা। আচ্ছা, এটার কারণ হলো ইউরিক অ্যাসিড। আচ্ছা, ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত বলতে পারবেন? বই আছে। আচ্ছা, আমাদের সোডিয়াম, আপনার তো সেরাম ইলেকট্রোলাইটস আপনাদের করেননি কারো আত্মীয় স্বজন বা আপনাদের? হ্যাঁ, সোডিয়ামের মাত্রা কত? হ্যাঁ, 135 থেকে 145। হ্যাঁ, এরকম দেখবেন অনেকে ইউরিক অ্যাসিড ওটা লেখা থাকে কি 3.5 থেকে 7.2, আপনার বই যেটা সেটা। হ্যাঁ, 3.5 থেকে 7.2, মানে 7 পয়েন্ট, মানে ধরেন যদি 10, 11, 12 এরকম যদি হয়, মনে রাখবো যে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, ইউরিক অ্যাসিড, হ্যাঁ, সাইন সিমটম, এর হলো মেন সাইন সিমটম। এর লক্ষণ, লক্ষণ কি দেখবো ভাই গউটের? প্রথমে দেখবো এ রোগী দেখবেন হাঁটা অস্বাভাবিকভাবে হাঁটবে, হ্যাঁ, পা ঠিক মতো ফেলতে পারবে না। তারপরে কি শরীর তো ব্যথা, সব ব্যথা নিয়ে আসে। তারপর দেখবেন এরও জয়েন্টে ব্যথা করবে, হ্যাঁ। এবং আরেকটা জিনিস হলো এর হলো জ্বালা পোড়া, সারা শরীর দেখবেন জ্বালা পোড়া করবে। কেন জ্বালা পোড়া করবে? এই যে ইউরিক অ্যাসিড আমার হলো ইউরিন দিয়ে পাস হতে পারছে না, শরীরে থেকে যাচ্ছে। এই ইউরিক অ্যাসিডের একটা ইফেক্ট হলো যেখানে আমাদের শরীরে থাকবে ওইখানে জ্বালা পোড়া সৃষ্টি করবে, হ্যাঁ। গট রোগের একটা খুব ভালো সাইন সিমটম হচ্ছে শরীর জ্বালা পোড়া করবে এবং প্রসাবেও জ্বালা পোড়া করবে। ওই যে প্রসাবের রাস্তায় ওই যে ইউরিক অ্যাসিড আটকে থাকবে, হ্যাঁ। ওই যে তলপেট ব্যথা করে, জল পোড়া করে, এটাই, হ্যাঁ হ্যাঁ, জি জি সব কিছু। আচ্ছা, তাহলে এটা হলো গউটের আমার গেল। আচ্ছা, ইনভেস্টিগেশন এর কি পরীক্ষা করব আমি? যেহেতু ইউরিক অ্যাসিড বেশি, সেরাম ইউরিক অ্যাসিড, হ্যাঁ, প্রথমে সেরাম ইউরিক অ্যাসিড। সেরাম ইউরিক অ্যাসিড মানে কি? রক্তে ইউরিক অ্যাসিড, হ্যাঁ, সেরাম মানে রক্তের যুক্ত আর কি। সেরাম ইউরিক অ্যাসিড একটা দিব। তারপরে কি দিব? ইউরিন। ইউরিন আরই দিলেও আমি এটা বুঝতে পারবো, হ্যাঁ, অনেক সময় এটা চলে আসে। ইউরিন আরই, রুটিন ইনভেস্টিগেশন, রুটিন এক্সামিনেশন, ঠিক আছে। এই দুইটাই মেন, এই দুইটাই মেন। তারপর আমি একটা সিবিসি পরে করতে পারি, না করতে পারি, কারণ কি অনেক সময় এটা ইনফেকশন হয়ে যায়। সিবিসির জন্য ওই যে নিউট্রোফিল বেড়ে যায় অনেক সময়, হ্যাঁ, এই জন্য দেয় আর কি। মেনলি এটা দুইটা জিনিস দেখবো। আর হলো ওই যে দেখেন তার ওই যে ব্যথা করছে কিনা, ঠিক মতো চলাফেরা করতে পারছে কিনা, সেখানেই আমি ডায়াগনোসিস করে দিতে পারবো এটা গোট। ইউরিন সিএস না, এটার দরকার হয় না। ইউরিন সিএস যদি করে যখন আমরা ওষুধ অ্যান্টিবায়োটিক দিব তখন, ব্লাড সিএস ইউরিন সিএস তখন, হ্যাঁ, তখন দেখি আর কি। ব্লাড সিএস ইউরিন সিএস দুইটা দেখি আর কি, এটার দরকার হয় না এটা। জি 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 জি, বুঝলাম না কি। এটা হয় না। আচ্ছা, এটা নির্মূল যদি বলি তাহলে ট্রিটমেন্টটা অনেক অনেক ব্যয় উচ্চ পর্যায়ে চলে যায়, হ্যাঁ। সাধারণত দেখবেন এই গটের যেগুলো রোগী বা হলো বাতের রোগী, এগুলো ম্যাক্সিমামই কিডনির রোগী আর কি। কারণ কিডনি ওর ড্যামেজ থাকে, ওর জিনিসগুলো শাকনি যাইতে পারে না, নিউট্রন মানে ওই ফিল্টার করতে পারে না, তখন এগুলো দেখবেন গট হয়, ওই পা ফুলে যায়, তারপরে হাঁটুর ব্যথা ইত্যাদি, হ্যাঁ। তো এগুলো তো ওষুধ দেয়, তারপরেও যদি না হয় আমরা একটা বলি হেমোডায়ালিসিস আছে। হেমোডায়ালিসিস মানে কি? যেটা আমার কিডনির কাজটা, হ্যাঁ, ওই কিডনির কাজটা ওই হেমোডায়ালিসিস করেছে একটা যন্ত্রের মতো, ওই ছাঁকনিগুলো ফেলে দেয় আর কি। এরকম 2-3টা কয়েকটা যদি হেমোডায়ালিসিস নেয় তখন একটু স্বাভাবিক হয়ে যায় ইউরিক অ্যাসিডটা আর কি। এটা সাধারণত চূড়ান্ত পর্যায়ে আর কি, তাদের দেখি আর কি, কিডনির কাজ করতেই চাই না, তখন একটা পরীক্ষা করি আমরা, জিএফআর বলে, হ্যাঁ, জিএফআর, এটা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, কিডনি কী পর্যায়ে আছে আর কি, সেটা মানে শাকনা। ক্রিয়েটিনিনও দেখি, ক্রিয়েটিনিন দেখে সাধারণত তো ক্রিয়েটিনিন তো কিডনির একটা ফাংশনাল ইউনিট, আর জিএফআরটা মিলে হচ্ছে ছাকনি, কীভাবে ছাকনি মানে ওর ফিল্টারটা ঠিক মতো করতে পারছে কিনা, সেজন্য জিএফআর দেখি আর কি। আচ্ছা, আচ্ছা, এখন হলো ট্রিটমেন্ট না চিকিৎসা। আচ্ছা, চিকিৎসা কী দেবো বলেন তো? ট্রিটমেন্ট শুনেন, এটা যেহেতু ব্যথা আছে তাই না, তো ব্যথার জন্য আমি হলো, দাঁড়ান আপনাদের বই যেগুলো আছে মোটাই যাব। ব্যথার জন্য আমি কি দিতে পারি? যে কোনো একটা পেন কিলার দিতে পারি, ঠিক আছে। পেন কিলার কি আছে? যে কোনো, আপনি নাপা দিয়ে শুরু করতে পারেন, রোলাক দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বেশি পেন করলে আমি একটা পেন কিলার দিলাম। কিন্তু এই রোগী যদি আবার কিডনির রোগী, বললাম তো গটের রোগী ম্যাক্সিমাম কিডনির রোগী সমস্যা থেকে। এখন কিডনির রোগীদের যদি কি হয়, রোলাক বেশি খেলে কিডনি সমস্যা হয়, হ্যাঁ, তখন আমি যে কোনো অন্য যেগুলো আছে, যেমন ধরেন অ্যানাডল, এগুলো দিতে পারি, ট্যাবলেট অ্যানাডল এটা দিতে পারি। এটা দেয় সাধারণত গটে, এটাই দেয় ট্যাবলেট অ্যানাডল, ঠিক আছে। বেশি হলে অ্যানাডল, আর যদি আরও বেশি করে অ্যানাডল সাপোজিটরি পাওয়া যায়, হ্যাঁ, এটা সাপোজিটরি দিতে পারি, সাপোজিটরি অ্যানাডল, এটা 100 পাওয়া, হ্যাঁ, ঠিক আছে। ট্রিটমেন্ট আচ্ছা, যেহেতু একটাই আর মেন ট্রিটমেন্ট শুনেন, এখানে 2টা ওষুধের নাম দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা শুনেন, আমরা সাধারণত জ্বর হলে কি অ্যান্টিবায়োটিক, মানে বেশ যেগুলো হলো কোনো কারণ আমি নির্দিষ্ট করলাম, হ্যাঁ,
যেমন ধরেন কারো হলো ইনফেকশন হয়েছে, যেমন মেনিনজাইটিস হয়েছে, প্যানকাইটাইটিস হয়েছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিন্তু অপারেশনে যাচ্ছি না, জ্বর তাকে ভালো করতে চাই, কি আমরা একটা দেয় না ইনজেকশন, মানে কি বলে ওই যে না না অ্যান্টিবায়োটিকের কথা বলছি, অ্যান্টিবায়োটিক দেয় আর কি, ঠিক আছে, যে কোনো ইনফেকশনে হ্যাঁ অ্যান্টিবায়োটিক দেই, ওগুলো এক ধরনের অ্যান্টিবায়োটিক। কিন্তু আমরা এই গউট বা রিউমাটয়েডে একটা নতুন প্রকার অ্যান্টিবায়োটিক দিই, যেটা টাইপস হলো মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক। হ্যাঁ 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 এগুলো অনেক উচ্চ পর্যায়ের অ্যান্টিবায়োটিক আর কি, ওগুলো সাধারণত আচ্ছা 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 উচ্চ পর্যায়ের, ওদের দুইটার কম্বিনেশন আর কি, ক্যালভোনিক অ্যাসিড আর ইয়ের। আচ্ছা এটা মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক, এটা মনে রাখা লাগবে না, মানে ওষুধের নামটা মনে রাখলেই হবে। হ্যাঁ তো এই মনোক্লোনাল অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা হলো আপনার কি, আপনার হলো ডিফ্লাজেকট। হ্যাঁ এটা একটা গ্রুপ, যেহেতু বই আছে ডিফ্লাজেকট, এটা বাজারে বিভিন্ন নামে পড়ে, জ্যালকট, ডেফকট, এফকট, বিভিন্ন নামে পাওয়া যায়। জ্যালকট, হ্যাঁ জ্যালকট আপনার হলো 24, এটা হলো আপনি এবার এটা রুটিন করে খাওয়া লাগবে। হ্যাঁ জ্যালকট 24, এটা সাধারণত ওয়ান্স ডেইলি দিতে যায়, 001। হ্যাঁ একবার করে আপনি 7 দিনও বা 14, যেটা সিভিয়ারিটির ওপর নির্ভর করে আর কি। হ্যাঁ 7 দিন 14 দিন। এটা কিন্তু এরকম না আমরা যে ওই যে জিম্যাস খাই, তারপর কি সেপ3 খাই, ওই টাইপের না, এটা কিন্তু অন্য গ্রুপের অ্যান্টিবায়োটিক। এই মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক খালি আমরা গড বা রিউমাটয়েড ডিজিজে ইউজ করি আর কি, ঠিক আছে। জ্যালকট দিব আর কি, মেন হলো জ্যালকট। আচ্ছা এছাড়া আরেকটা আছে ইন্ডোমিথাসিন, এটাও একই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক, এটা দিতে পারি, আর দিয়ে এটাও দিতে পারি, ইন্ডোমেথাসিন। এটা হচ্ছে মনোকুলার অ্যান্টিবায়োটিক টাইপের প্যানকুলার আর কি, বুঝলেন। নামে পাওয়া যায়, সিভিয়ারিটির ওপর ডিপেন্ড করে, বিডি বা টিডিএস, 1 or 2 weeks দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলো দিলাম। হ্যাঁ এরপর কি একটা কি দিবেন, অ্যাসিডিটির ওষুধ দিবেন না, যেহেতু আমরা খাচ্ছি। একটা গ্যাসের ওষুধ যে কোনো দিয়ে দিতে পারেন, সেকলো বা সার্জেল, যে কোনো আপনার এগুলো তো পিপিআই গ্রুপের যেগুলো আছে, যে কোনো একটা দিয়ে দিবেন আর কি। এটাই। তাহলে গড়টা কি হলো, আমি ধরবো এখন গড় তাহলে কিসের জন্য হয় মেনলি, ইউরিক অ্যাসিড বাড়ানো। আর সাইন সিমটম কী ছিল এর, মানে লক্ষণগুলো কি, পেট ব্যথা। আমি একটা বলছিলাম যেটা বইয়ে অবস্থা আসে, যে কি প্রথম কিসের, হাঁটার অস্বাভাবিক, এটাই হলো মেন জিনিস আর কি। হ্যাঁ তারপর কি জ্বালা পোড়া করবে, তাই না, কেন, ইউরিক অ্যাসিড সব জায়গায় জ্বালা করবে আর কি, ঠিক আছে। আর মেনলি টেস্ট কি করবেন, যদি ধরেন একটা রোগী আসলো, কি টেস্ট সাজেশন দিবেন আপনারা, রোগী আসলো, হ্যাঁ ইউরিক অ্যাসিড মানে কি, সেরাম ইউরিক অ্যাসিড, এটাই দিব। আর হলো সেরাম, হ্যাঁ ইউরিক অ্যাসিড, ওইটাই তো আমার যেহেতু ইউরিনে যাচ্ছে না, এটা কি ব্লাডে চলে আসে, ব্লাডে পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা এটাই সে। আর ইউরিনারি তো অনেক সময় ধরা পড়ে, যদি বেশি ইউরিন বেড়ে যায় আর কি, ইউরিক অ্যাসিড খুব বেশি বেড়ে যায়, এটাই। আর একটা সিবিসি দিতে পারি, নাও দিতে পারি, যদি ওর ইনফেকশন থাকে তাহলে সিবিসি দেবে, জ্বর টর থাকলে। একটু গেল। আচ্ছা গেল নেক পেন। এরপর আসছে আপনার কি নেক পেন, ঘাড় ব্যথা। আচ্ছা নেক পেনের তো রোগী অনেক আছে, তাই না। নেক পেন আসলে রিউমাটয়েড ডিজিজের মধ্যে পড়ে, এটা বিভিন্ন কারণেও হতে পারে। হ্যাঁ হেড অ্যাটাক, ওরা এটার জন্য হতে পারে। আচ্ছা তো দেখি, আচ্ছা নেক পেনটা দেখেন। আচ্ছা নেক পেনটা কেন হয় বলেন তো, আপনাদের কারো হয়েছে? হ্যাঁ সেটা হইতে পারে, এটাই বলছিলাম।
প্রেশারও, হ্যাঁ তাহলে এটা শুনে না, হ্যাঁ সেটাই ঠিক বলছেন আপনারা, ওটাও পারে, হ্যাঁ ব্লাড অবস্থায়, আচ্ছা হ্যাঁ ওদিকেও যাচ্ছে আমি, ওটাও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা বলছেন প্রেশারের জন্য বাড়তে পারে, ঠিক আছে, তবে শোয়ার জন্য, তাহলে এটা শুধু রিউমাটয়েডের ডিজিজ এটা না, বাত ব্যথার কারণে বের হতে পারে না, বিভিন্ন কারণেও বাড়তে পারে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটাই যাচ্ছি, হতে পারে বিভিন্ন কারণে হতে পারে, হ্যাঁ। তো নেক পেন অ্যাকচুয়ালি কোনো রোগ না, এটা হলো সাইন সিমটম আর কি, হ্যাঁ মানে রোগের লক্ষণ আর কি, এখন যেহেতু ওরা লিখছে সেটাই ওইটাই। তাহলে এক নাম্বার কি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই কারণেও আমার হইতে পারে, ঠিক আছে, এটাও হইতে পারে, ঠিক আছে। আর একটা কি যেটা বললেন মেরুদণ্ড, আমাদের যে এইখান থেকে মেরুদণ্ড শুরু হয় কোথা থেকে? আচ্ছা আমি একটু বলি, এটা মাথা সাপোজ ধরেন, হ্যাঁ এটা মানুষের মাথা ধরেন, হ্যাঁ এটা পিছনের দিক চোখ কাটালাম, ঠিক আছে, ভালো করতে পারলাম, ঠিক আছে। এই যে এটা তো মস্তিষ্ক তাই না, এখানে তো মাথার ঘেলু আছে, যে এখানে মাথার ঘেলু আছে, ঘেলু থেকে পন্স মেডুলা অবলাঙ্গাটার নাম শুনছেন না, ওই মেডুলা অবলাঙ্গাটার এই পর থেকে যে অংশ একেবারে আমাদের এই যেটা হলো বাককের ওপর পর্যন্ত, এই অংশটা পুরোটাই কি স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের মেরুরজ্জু যেটা, হ্যাঁ। তো এই এই জন্য এগুলো যে এখানে যতগুলো মাংস আছে এগুলো মেরুদণ্ডের মাংস, তো এই মেরুদণ্ডের মাংস এই জন্য বলছে মেরুদণ্ডের পেশিতে যদি কোনো পট হয় মানে ব্যথা মানে কোনো প্রদাহ হয়, এই জন্য ঘাড় ব্যথা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা ব্যাকটেরিয়াল ইনফেকশন, হ্যাঁ ওটার জন্য হইতে পারে। আরেকটা জিনিস যেটা হয় মেরুদণ্ডের হাড় বৃদ্ধি, এটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা আপনাদের কি অ্যানাটমি পড়াইছে? আচ্ছা আচ্ছা প্রথমে কি ঘাড়ের অস্থি তাই না, ঘাড়ের কয়টা সার্ভাইকাল ভ্রাটিব্রা কয়টা ছিল? 7টা, মনে আছে? বুকেরটাকে কি বলছে? থোরাসিক ভ্রাটিব্রা। আর কি কোমরেরটার নামটা কি? ল্যাম্বার। আর পিছনে গেলো স্যাক্রাল, মনে করে দেখেন। তাহলে কি প্রথমে ঘাড়ের নাম কি বললাম আমি? সার্ভাইকাল। বুকেরটা হলো কি? থোরাসিক আর কি। আচ্ছা এটা বলার কারণ হলো যেমন এটা কি বা মানে এই যে আমার স্নায়ু রজ্জুটা কি হচ্ছে, এই যে ভ্রাটিবা তাই না, এই যে এরকম একটা জিনিস আর কি, হ্যাঁ এর ভিতরে কি আছে? ফুটা আছে তাই না, এরকম একটা ফুটা আর একটা ফুটা আর একটা ফুটা দিয়ে 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 তৈরি হচ্ছে না, ঠিক আছে, ওপরে কশেরুকা, হ্যাঁ। তো এই জন্য আমার ঘাড়ের যেটাকে বলি এটা হলো গ্রীবাদেশীয় কশেরুকা বা এটার নাম কি? সার্ভাইকাল ভাটিবা। সার্ভাইকাল ভাটিবা আছে 1 থেকে 7টা আছে, 7টা আর হলো থোরাসিক যেটা বুকের এটা হচ্ছে 12টা, হ্যাঁ। এখন একটা কথা, সার্ভাইকাল কত আছে? C1, সার্ভাইকাল যে C1 থেকে C7, 7 নাম্বার যেটা, হ্যাঁ 7 নাম্বার শেষ, সেখান থেকে আমার থোরাসিক শুরু, থোরাসিক 12 শুরু আর কি, 12 থেকে একটু শেষ। এখন সাধারণত আমাদের বুকের অস্থি আছে না, এটাকে কি বলে? বুকের পাঁজর। এই পাঁজরে যতগুলো অস্থি আছে এটা সব হলো আমার ওই যে বুকের ভাটিবার সাথে সম্পর্কিত, মানে পিছনে বুকের ভাটিবা আর এর সাথে যে হাড়, পাঁজরের হাড় যুক্ত হয়ে এই আমার যে বক্ষপিঞ্জরটা তৈরি করতেছে, ঠিক আছে। এখন এই বুকের সাথে এই বুকের পাঁজরের হাড় সাধারণত সব কি বুকের কশেরুকার সাথে যুক্ত, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এটা হলো সাধারণত আমাদের বইয়ে লেখা আছে খুব মনে হয় 20 জন আর 30 জনে একজন বা 50 জনের একজনের দেখা যায় যে 7 নাম্বার যে এই যে কশেরুকা নাই ঘাড়ের, ওই ঘাড়ের কশেরুকা তো দেখছেন না, এই যে এরকম এই ঘাড়ের কশেরুকাতে একটা রিবস মানে পাঁজরের হাড় একটু মানে বেড়ে যায় আর কি, হ্যাঁ মানে এখানে কারো হাড় থাকে না, তো এটা স্লিম থাকে, তো কোনো কারো এই হাড়টা একটু বেড়ে যায়, তো তখন কি হয় যে ঘাড়ের যে রগ যে পেশি ওটা একটা টান পড়ে, তখনও এই সমস্যাটা হইতে পারে, নেক পেন হইতে পারে। এটাই বলছে আপনার মেরুদণ্ডের হাড় বৃদ্ধি। মেরুদণ্ডের হাড় বৃদ্ধি মানে ওই যেটা হলো আমার গ্রীবাদেশীয় যে কশেরুকা আছে ওর যদি হাড় কোনো বৃদ্ধি পায় তখন ঘাড় পেন হইতে পারে। হ্যাঁ আর একটা কী বললেন আপনি, খুব সুন্দর বলছিলেন কি রক্ত প্রেশার বেড়ে যায়, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটাও আমি বলি যে এখানে আমাদের একটা ভেন আছে, এটাকে বলে জুগুলার ভেন। বিশেষত অনেক মানুষের দেখবেন যে যাদের খুব মাথা ব্যথা হবে, ঘাড়ের ব্যথা, এটা সমস্যা আছে, এই জিনিসটা টকবক করবে আর কি, হ্যাঁ এই জুগুলার ভেনে কোনো কারণ যদি আমার ওই যে রক্ত প্রবাহ, প্রেশার বানাম ভেনে কি রক্ত প্রবাহ বেড়ে যাচ্ছে তখনও এই ঘাড় ব্যথাটা শুরু হয়। আচ্ছা আর একটা খুব সুন্দর বলছে দেখেন স্পাইনাল ক্যানেল শুরু হয়ে যায়। স্পাইনাল ক্যানেল কি বললাম, এই যে এটা একটা ভার্টিব্রা কশেরুকা, আরেকটা কশেরুকা, এরকম একটা কশেরুকা আরেকটা কশেরুকা দিয়ে শিল্পীরা হচ্ছে স্পাইনাল ক্যানেল। ক্যানেল মানে কি? খাল, একটা চ্যানেল আর কি। এটা যদি কোনো কারণে শুরু হয়ে যায় তখন কি হয়, এর ভিতরে তো নার্ভ যাচ্ছে, স্নায়ুরজ্জু, নার্ভটায় যদি টান পড়ে তাইলে আমার ঘাড় ব্যথা হতে পারে। তাহলে একেবারে খুব আমি করে বুঝে দিলাম। তাহলে বলেন কারণগুলো কী কী বললাম? 1 নাম্বার কী কারণ? 1 নম্বর কারণ কি বললাম? 1 নম্বর কি যেটা আমি কি বলছি, বাতরোগ মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হইতে পারে। তারপরে কি জন্য হইতে পারে? এখানে মাংস, মেরুদণ্ড যেটা মেরুদণ্ডের মাংসের
প্রদাহের জন্য হইতে পারে। তারপরে এটা কি বললাম, একটা হাড়, মেরুদণ্ডে হাড় যদি বেড়ে যায় সেটাও বেড়ে হতে পারে। তারপরে যে ফুটাগুলোর নাম কি আপনার কি দিছে, স্পাইনাল ক্যানেল। হ্যাঁ, স্পাইনাল ক্যানেল এটা যদি সরু হয়ে যায় সেজন্য হইতে পারে। এই কয়টা কারণ বললেই হয়ে যাবে। ঘাড়ে আঘাতের জন্য তো হইতেও পারে, এটা তো মানেও লিখতে পারবেন, তাই না? শেষ। আর ঘাড় ব্যথার লক্ষণ কি? ঘর লক্ষণের ভিতরেই, নামের ভিতরে লক্ষণ লুকিয়ে আছে। ঘাড় ব্যথার কারণ লক্ষণ কি? ঘাড়ে ব্যথা হবে, এটাই তো, তাই না? শেষ, ঘাড় নাড়াতে কষ্ট হয়। শেষ। আচ্ছা, আর হলো পরীক্ষা কি করবেন এটার পরীক্ষা? এই যে হ্যাঁ, তাহলে আপনি যদি ঘাড় ব্যথা, যদি একটাই পরীক্ষা দিতে পারবে, এক্স রে সিএস, হ্যাঁ, বোথ ভিউ, বিভি, এই যে এরকম করে লিখতে হয়, তাই দেখেননি অনেকে? এক্স রে সিএসটা সার্ভাইকাল স্ক্রিন, বোথ ভিউ মানে এদিকেও দেখাবে, পিছন দিকেও, আবার অনেক সময় ল্যাটারাল সাইডেও দেখাবে আর কি। ঠিক আছে, হ্যাঁ। আর একটা আপনাদের বইয়ে দিশে শুনেন, এই যে আরএ টেস্ট কি করবেন এর জন্য? আরএ টেস্ট আমার লাগবে না। ঘাড় ব্যথা হলে কি বাতের দিক হয়ে যায়? হ্যাঁ, তার যদিও বাতের লক্ষণ থাকে, হাড়িতে ব্যথা হয়, জয়েন্টে পয়েন্টে মানে পুরো জয়েন্টের ব্যথা, সকালে ব্যথা বেশি হয়, হ্যাঁ, এরকম যদি ইয়া থাকে, সাইন সিমটম থাকে, লক্ষণ থাকে, তখন আমি আরএ টেস্টের দিকে যাবো আর কি। ঘাড় ব্যথা, রিউমাটয়েড অ্যান্টিবডি, রিউমাটয়েড ওই যে বাত থেকে, আর এটা হলো অ্যান্টিবডি আর কি। এটা হলো আরএএবি, রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্টিবডি, আর্থ্রাইটিস অ্যান্টিবডি। না, এটা রক্ত নিয়ে ইয়ে করে ওটা, ওর আরএ অ্যান্টিবডি এভাবেই লেখে আর কি। হ্যাঁ, সিরামে ওটা আরএ অ্যান্টিবডি, ওই আরএ লিখেই ওরা বুঝে যায়। এখানে যারা বেশি দেখে ওরা কিছু খালি আরএ এরকম করে লিখে দেয়, ওই বুঝে নেয় আর কি। সিরাম অ্যান্টিবডি, হ্যাঁ, এটাই দিবেন। তাহলে এক্স রে সিএস বোর্ড ভিউ, এটা ঘাড় ব্যথা, আর কোনো কিছু নাই। আরও যদি করতে চান ভাই, ওরা আরএ দিছে, আপনি যদি ইউনাইটেড, ওই যে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান, ওই আমার এক আত্মীয় নিয়ে গেছিলাম, ওরা কি দেয় জানেন? ওরা দেয় হলো জেভি স্টাডি, মানে জুগুলার ভেন স্টাডি। জুগুলা ওই যে বললাম, আপনি যে বললেন প্রেশার বেড়ে যায়, টকবাক করে, এটা দেখে এখানে, মানে ওটা অনেকটা আলট্রাসাউন্ড, ওটা এটা ভেনটা ঠিক আছে কিনা, শুরু হয়ে গেছে কিনা, সেটা ওটা দরকার নেই। ওগুলো অনেক মানে ব্যয়বহুল টেস্ট আর কি। আর এটাও অনেক ব্যয়বহুল টেস্ট, এটার দাম অনেক নেই আর কি, 4-5 হাজার টাকা। আপনি খালি এক্সরে সিএস বা বোর্ড ভিউ দিয়ে দেবেন। এটাই, জি, এক্সরে দিলেই অনেক বোঝা যাবে ঘাড়ে আমার হাড্ডি বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা মোটামুটি বুঝতে পারবে আর কি। আচ্ছা, এটার কি ওষুধ ট্রিটমেন্ট কি দিবেন ঘাড় ব্যথার? কি এটা ব্যথা, একটা পেন কিলার আমি দিব। নাপা দিতে পারি, প্যারাসিটামল দিতে পারি, ন্যাপ্রোক্সেন আছে, ঠিক আছে, ন্যাপ্রোক্সেন এটাও দিতে পারেন। হ্যাঁ, এটা ভালো একটা পেন কিলার, 500 ন্যাপ্রোক্সেন আপনার যেটা আছে কি 500 2 বিডি ডোজ দিতে পারেন। ন্যাপ্রোক্স প্লাসও পাওয়া যায়, তাহলে গ্যাসের ওষুধ দেওয়া লাগলো না। আচ্ছা, ন্যাপ্রোক্স 500, ঠিক আছে, এটা তো জানেন। আর এর সাথে একটা অবশ্যই, যদি ন্যাপ্রোক্স 5 দিলেন তাহলে আর দরকার নেই, নাহলে এর সাথে অবশ্যই একটা পিপিআই মানে গ্যাসের ওষুধ দিয়ে দিবেন, ঠিক আছে। ক্যাপসুল পিপিআই নামেও পাওয়া যায় 20, ঠিক আছে, এটা খাওয়ার আগে দিয়ে নেব। সব 1 বা 2 সপ্তাহ দিতে পারেন, 1 বা 2 উইকস। আচ্ছা, আর একটা, আমি খুব এখানটার বই নাই, কিন্তু দেখেন আপনাদের লাগবে, যদি আপনি ঘাড় ব্যথা হয়, ও যে রোগী আসবে ওর একটু ঘাড়ের গোস্তটা দেখবেন শক্ত হয়ে আছে কিনা। যদি শক্ত হয়ে থাকে, হ্যাঁ, তাহলে ওটা আমরা নরম করার জন্য ট্যাবলেট মায়োল্যাক্স আছে না, মাসেল রিডাকশন, হ্যাঁ, ওই যে ট্যাবলেট মায়োল্যাক্স 50, এটা সাধারণত অনস ডেইলি ডোজে বা বিডি ডোজে দেওয়া যায়, 1 উইক অনেক দিতে পারবেন। মায়োল্যাক্স বইয়ে নেয়, কিন্তু এটা খুব খুব চলে আর কি ওষুধটা। আচ্ছা, আর যেহেতু অনেক সময় বয়স্ক মানুষ ওর বুঝতে পারে, যদি বয়স্ক আসে, হ্যাঁ, তখন কি বয়স্ক যে বিষয়টা মহিলা আছে, ওদের তো ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ওকে একটা ক্যালসিয়াম দিয়ে দিবেন। হ্যাঁ, ক্যালসিয়াম ভিটামিন ডি এর কম্বিনেশন, কি ওই যে ক্যালবো-ডি বা ওভোকাল-ডি, এগুলো দিয়ে দিতে পারেন একটা ক্যালবো-ডি ট্যাবলেট, হ্যাঁ, বা ওভোকাল-ডি বিভিন্ন নামে পাওয়া যায়, এটা একটা করে খাচ্ছে 1 মাস দিয়ে দিলে, 1 মান্থ। আচ্ছা, সেটাই। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দিছে, অ্যান্টিবায়োটিক আমার দরকার নেই, এখানে অ্যান্টিবায়োটিক লাগবে না, দিয়ে দিছে শেষ। হ্যাঁ,
ওভো, ক্যাল, ক্যালভো, ডিএ ইত্যাদি সব। নেক পেন এটা মেনলি ওষুধ, মানে কোনো রোগ না অ্যাকচুয়ালি, তাহলে কি এটা রোগের একটা উপসর্গ, তাই না? এরপর আপনাদের এখানে দিচ্ছে ব্যাক পেন, এটাও অ্যাকচুয়ালি কোনো রোগ না, রোগের উপসর্গ আর কি। নেক পেনের পর ব্যাক পেন দিচ্ছে, কিন্তু ব্যাক পেনটা জানা লাগবে, খুব গুরুত্বপূর্ণ দুইটাই। আচ্ছা, ব্যাক পেন, ব্যাক পেন মানে কি? পিঠে ব্যথা, হ্যাঁ, পিঠে ব্যথা বিভিন্ন কারণ হতে পারে। আচ্ছা, ব্যাক পেন এটা। আর একটা হচ্ছে ব্যাক পেনে এটাও লিখতে পারেন, হ্যাঁ, আমাদের সবার বেশি হয়, যে কোনো হাসপাতালে দেখবেন এই কমপ্লেন করেন, লো ব্যাক পেন, ব্যাক পেন বা এলবিপি দেখবেন লেখা থাকবে। লো ব্যাক পেন মানে পিঠে ব্যথা, কিন্তু ওই যে পিঠের দিকে, কোমরের দিকে, বিশেষত যারা বেশি কম্পিউটার ইউজ করে বা মানে ইয়ার কাজ বেশি করে, ওই চাকরির কাজ, তাদের এটা হয়, আচ্ছা, চেয়ারে বসে থাকে এটাই। আচ্ছা আচ্ছা, ব্যাক পেন, লো ব্যাক পেন, এটার কারণ কি মনে হয় আপনাদের? হ্যাঁ, ওটা জন্য হইতে পারে, পিএলআইডি বলছেন, আচ্ছা ঠিক আছে, পিএলআইডি। আচ্ছা, আপনি ভালো বলছেন, তাহলে আমি একটা করে লিখি, মানে এটা শোনেন, যখন আপনাদের পরীক্ষা দিবেন একবারে বাস্তব কথা ভেবে ভেবে দিবেন আর কি, হ্যাঁ, এটা মুখস্থ রাখতে পারেন। অপারেশন, হ্যাঁ, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, ও না, ইঞ্জেকশনটা দেয় মানে কি, আপনার ইঞ্জেকশন, আপনার ওই যে বলছি না, যে ক্যানেল আছে না, যে ক্যানেল যেটা মেরুরজ্জু, ওটার ফুটা করে, ওটার ভিতরে, এখানে আমাদের তো ইয়ে আছে, এই ওটা ক্যানেলটা এরকম না, এটা ধরো যে একটা ভাটিবা, হ্যাঁ, এর পাশ দিয়েও কিন্তু অনেক ফুটা আছে, পিছনেও ফুটা আছে আর কি, হ্যাঁ। তো ওটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই ফুটাটাকে, এই মাংস টাংস ভেদ করে ফুটা যে নার্ভ যাচ্ছে, স্নায়ুরজ্জু, ওইখানে দিবে, হ্যাঁ, ওইখানে দিয়ে, কারণ ওই নার্ভটাকে আপনাকে অবশ করে নেয়, অবশ করে নেয়। তো ওইখানে তো, হ্যাঁ, জি 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 জি, ভিতরে ওটা ওটা বুঝে যায়, ওটা অ্যানেস্থেশিয়া তারা দেয়। তো ওটা অবশ করে নেয়। এখন ওখানে অনেক নার্ভ যায়, যেমন সাধারণত দেখবেন যাদের সিজার হয় বা অ্যাপেন্ডিসাইটিস, ওদের দেখবেন খালি, হ্যাঁ, নাভির নিচ থেকে নিচ পর্যন্ত অবশ করে দেয়, হ্যাঁ। আর হলো যাদের ওদের আবার আর একটা দেয় আর কি, বিশেষ আপনার কি বলে ওটাকে, জেনারেল অ্যানেস্থেশিয়া, ওদের আবার একই ইনজেকশন, মানে একই জায়গায় রুট দিয়ে দিতে পারে, কিন্তু ওদের বুপে ব্যাক, অন্য ড্রাগস দেয় আর কি। তো যে আমার নার্ভটা অবশ করে নিচ্ছি, তাই না, ওখানে খালি কি ওই নিচের নার্ভই থাকে, ওখানে না, ওখানে এছাড়া আমাদের কি থাকে, যেটা ব্যাক পেন, অর্থাৎ মানে পিছনে যেগুলো নার্ভ সাপ্লাই, ওগুলো নার্ভও থাকে, এই জন্য ওগুলো নার্ভও কিছু অবশ হয়ে যায়, এই জন্য এই গুলো হতে পারে, ব্যথা হতে পারে আর কি। আচ্ছা, তাহলে খুব ভালো বলছেন। এক নম্বরে কি হতে পারে? পিএলআইডি, হ্যাঁ। এখন আপনি পরীক্ষা পিএলআইডি নাও লিখতে পারেন। এটা পিএলআইডি মানে কি? প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসলোকেশন আর কি, ডিসলোকেশন। আচ্ছা, আচ্ছা, প্রোল্যাপস, দাঁড়ান, পিএলআইডি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, প্রোল্যাপস, হ্যাঁ, প্রোল্যাপস মনে থাকবে আপনাদের, ভার্টিব্রাল ডিসলোকেশন, মনে রাখার দরকার না, যদি পারেন আপনি ইন্টারেস্ট হলেন তাই বললাম। প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিসলোকেশন মানে কি? হ্যাঁ, পুয়ের সংকেত দিয়ে দিতে পারে। এটা বাংলায় যদি লেখেন কি, মেরুদণ্ডের ডিস্ক আলগা হয়ে যায়, আপনাদের বই আছে সেটাই আর কি। মানে প্রোল্যাপস আর বা ডিসলোকেশন মানে কি, আমাদের এই যে ভাটিবা না, এই ভাটিবা বারবার আসছে, একটার সাথে একটা ভাটিবা, মানে ধরেন একটা ইট, এর সাথে একটা প্লেট দিচ্ছে, এর পরে আরেকটা হচ্ছে, আরেকটা ডিস্ক দিচ্ছে, সেটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। হ্যাঁ, হতে পারে, ওটা ব্যাক যেতে পারে, বুক জ্বালাপোড়া করে। আচ্ছা আচ্ছা, হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক নম্বর দেখেন পিএলআইডি যেটা বলছেন, এটা বাংলা যেটা, মেরুদণ্ডের ডিস্ক আলগা হয়ে যাওয়া, এর জন্য আমার কি কোমরে ব্যথা হতে পারে, এবং এটাই হচ্ছে অনেকটা মেন কারণ আর কি বলতে পারেন, ঠিক আছে। তারপরে কি হতে পারে, যেহেতু আমরা এটা কিসের ভিতরে পড়তেছি, কী রোগ এটা, ওই যে আর্থ্রাইটিস, বাত রোগের জন্য হতে পারে, এটা তো কমন দিচ্ছে, ঠিক আছে। আর কোমরের হাড়ের প্রদাহ, হ্যাঁ, যে কোনো হাড়ের প্রদাহ যদি হয়, ওটা রেডিয়েট করে ব্যাকে নিয়ে যায়, মানে কোমরেও তো আমাদের কিছু হাড় আছে, তাই না, হিপ বোন, এখানে যদি ইনফেকশন হয়, প্রদাহ মানে ইনফেকশন, তাইলেও হতে পারে, ঠিক আছে। তারপরে ওই যে দুইটা কারণ, হ্যাঁ, এই যে আমি নেক পেনের যে কারণ, এইটারও একই কারণ, অর্থাৎ যেটা কি দেখেন, ওই যে মেরুদণ্ডে যে আছে, এর হাড় যদি কোনো কারণে বেড়ে যায়, তো সেজন্য হতে পারে।
এছাড়া যে ভিতরে যে ক্যানেল আছে ভার্টিব্রাল ক্যানেল, এটা যদি সরু হয়ে যায় সেজন্য কি হইতে পারে, ব্যাক পেন হইতে পারে। তাহলে ব্যাক পেনের কারণগুলো হলো একটা পিএলআইডি হলো কি মানে আমাদের হলো যে ইয়ার ডিস্ক, মেরুদণ্ডের ডিস্ক আলগা হয়ে যাওয়া। তারপর কি আর্থ্রাইটিস মানে বাতরোগের জন্য হইতে পারে। আর কি কোমরের হাড়ের ক্ষয় এর জন্য হইতে পারে। আর হলো স্কাইনাল ক্যানেল বা কি স্নায়ু ক্যানেল, এটা যদি সরু হয়ে যায় এই জন্য হইতে পারে। আর ভার্টিব্রাল হাড্ডি বৃদ্ধি এর জন্য হইতে পারে। ঠিক আছে, রোগের লক্ষণ এটাই। ব্যাক পেনের লক্ষণ কি, ব্যাক পেনে হবে নাকি কোমরে ব্যথার লক্ষণই কোমরে ব্যথা। হ্যাঁ চলে পড়ে, এটা লক্ষণ তো আর এমন কিছু না আর কি, বুঝতে পারেন। আচ্ছা এখন যদি ব্যাক পেন কোমর ব্যথা না, এটা আসলে লো ব্যাক পেন সেটাই লেখেন। এটি কোমর ব্যথা। আচ্ছা এখন যদি ইনভেস্টিগেশন পরীক্ষা বলে, আপনি কি পরীক্ষা দেবেন বলেন তো? আরে ভাই আরে পরে আরে সব জায়গায় আপনি খালি আরে দিচ্ছে, শোনেন এক্সরে এলএস মানে হচ্ছে লাম্বার স্পাইন বোর্ড ভিউ দিব, এটাই দেয় আর কি। আচ্ছা এক্সরে লাম্বার মানে অ্যান্টিরিয়র বোর্ড ভিউয়ের মধ্যে কি আছে, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ল্যাটেরাল সব জায়গায় বোর্ড ভিউ দিলে হবে আর কি। হ্যাঁ এটাই দেখবো, এখানে আমি অনেকটাই পেয়ে যাবো কোনো কিছু মানে বোনসের বৃদ্ধি হচ্ছে কিনা, ক্যানেল কেমন আছে এটাই দেবো। আচ্ছা ঠিক আছে, আর টেস্ট দরকার নেই, একটাই এক্সরে লাম্বার স্পাইন। আচ্ছা আর এটার ট্রিটমেন্ট আর নেক পেনের ট্রিটমেন্ট একই। এটা কি ট্রিটমেন্ট কী দেবো, ওই একই। নেক পেনে কী দিচ্ছেন, ব্যথার ওষুধ কি ন্যাপ্রোক্সেন বা ন্যাপ্রোক্সেন প্লাস এটা দিতে পারি। আর যেহেতু মহিলা যদি আসে আমি অবশ্যই একটা ক্যালসিয়াম ভিটামিন ডি এর কম্বিনেশান দিব, ওভোক্যালডি বা ক্যালবোক্যালডি, এটা যে নামে পাওয়া যায়, একটা গ্যাসের ওষুধ দিয়ে দিব, কোনো অ্যান্টিবায়োটিক দরকার নেই। তা পারবেন না, ক্যালবোডি দিলাম। হ্যাঁ অ্যাপ্রক্স 500 দিলাম। তো পারবেন 1 মাস দিয়ে দেবেন। এটা ন্যাপ্রোস কি বিডি ডোজে দেওয়া যায়, তো 2 উইক 2 সপ্তাহ যতদিন থাকবে এটা। আচ্ছা পিএলআইডি আপনি যেহেতু বলছেন, পিএলআইডি কিন্তু সার্জারি করে এখন খুব ভালো, খুব সুন্দরভাবে করা যায়। হ্যাঁ ফলাফল মনে হয় না, আপনাদের পরিচিত কেউ আছে এরকম করেছে? কারণ পিএলআইডি কি এখন আগে অর্থোপেডিক সার্জন করে, এখন আবার নিউরো সার্জন করে। হ্যাঁ কারণ ওরা যদি দেখে পিএলআইডি, হ্যাঁ ওই যে বিশেষত এমআরআই করে দেখায়, তো এমআরআই যদি দেখে নার্ভের একটু উল্টাপাল্টা, ওরা হলো সরাসরি করতে যায়। জি জি হ্যাঁ ওরা আসলে ওনার স্নায়ু তো ওদের সাথে রিলেটেড আর কি, যেটা করে। ওটা মানে খুব ছোট অপারেশন, খুব বড় না, ওটা খালি ফুটা করে। অর্থোপেডিক সবাই পারে না তো, যারা ওটা ট্রেনিং আছে তারা করে আর কি, সবাই। আচ্ছা এই যে এবার আপনাদের মেন রোগের নামটা একবারে পরে দিছে। আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ এই রোগ সম্পর্কে আমাকে বলতে হবে তাহলে। প্রথমে কি বলছিলাম, রোগের কারণ না বা রোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। হ্যাঁ রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা হলো বাতরোগ বা আরও ভালো যদি বলি সন্ধিপ্রদাহ। এটাই আপনার বাংলা এখন বিভিন্ন জন যে টার্ম ইউজ করে। সন্ধিপ্রদাহ মানে কি, সন্ধি মানে কি, ওই যে একটার সাথে জয়েন্ট, ওই জোড়ায় ব্যথা, এটাই আর কি। ঠিক আছে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। রোগের কারণ কি আপনার বই ভালো লিখছে। হ্যাঁ এটা 2টা কারণে হতে পারে। হ্যাঁ 2টা মেন কারণে। 1 নাম্বার হলো অটো ইমিউনো অ্যাটাক। হ্যাঁ আপনার বই আছে, আমি ভাই লিখছি। অটো ইমিউনো অ্যাটাক মানে কি, অটো ইমিউনো অ্যাটাক বুঝেন? আচ্ছা ইমিউনো মানে কি, আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা। হ্যাঁ অটো ইমিউনো মানে কি, আমাদের রোগকে স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থা। হ্যাঁ অর্থাৎ আমি এটা একটু বুঝাই তার অটো ইমিউনো সিস্টেম। ইমিউনোলজির নাম শুনলেননি? ইমিউনো ওটা রোগ প্রতিরোধ যেটা, এটাই হলো ইমিউনো আর কি। এটাই অটো ইমিউনো মানে কি, স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থা। মানে আমরা যে আসছি তাই না, ছোটো ছিলাম, ছোটো থেকে বড় হয়েছি, আমাদের কিছু রোগ প্রতিরোধ ব্যবস্থা আল্লাহ তাআলা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আমাদের শরীরে দিয়ে দিয়েছে।
যেমন কি, যেমন আমাদের নাকে চুল আছে, তাই না? নাকের ভিতরে চুল আছে। এখন আপনি ধোঁয়া বাড়ির অবস্থায় যাচ্ছেন, এই নাকের চুলটা কি, নাকের চুল আছে প্লাস কি সর্দি, যেটা তরল অংশ আছে, হ্যাঁ, ওটা আমাদের সরাসরি ভিতরে ঢুকতে পারছে না, কি জন্য? একটা চুল বাধা দিচ্ছে, আর একটা কি, ওই নাকের যে সর্দি তরলটা ওখানে আটকে যাচ্ছে, যে পরে ওখানে পরে আপনি নাক ঝেড়ে বা হাঁচি দিয়ে ওটা পরিষ্কার করতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, কানে ল্যাব্রিয়েন্ট, যেটা হলো একটা ধরনের মোবিল টাইপের, হ্যাঁ ওটা আছে, এটাও এক ধরনের ইমিউনো সিস্টেম। তারপর অনেক আছে আমাদের, যেমন ব্যাকটেরিয়াল গাদ ভিতরে পেটের নাড়ি ভুঁড়ি যেখানে, ওখানেও দেখবেন ফ্লোরা বলে আর কি, হ্যাঁ এরকম আর কি, মানে খাবার কোনো খারাপ জিনিস যদি চলে যায় এই ফ্লোরা ওটা ইয়ে করে, মানে ঝাড়ুর মতো দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে আর কি, এরকম। তো এটা হলো ইমিউনো সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের শরীরের এই বিভিন্ন জায়গায়, সব জায়গায়, তেমন আবার যখন আমাদের রক্তেও যেটা, হ্যাঁ আমরা রক্তে সাপোজ ধরুন আপনার কোথাও যে জিনিসটাকে কেটে গেল, তাই না, একটা বাইরে জীবাণু ঢুকলো, তাই না, ওই জীবাণু হলো অ্যান্টিজেন আর কি। হ্যাঁ, তো জীবাণু যেহেতু যদি আমাদের শরীরে ক্ষতি যেন না করতে পারে, এই জন্য কী তৈরি হয়, অ্যান্টিবডি। হ্যাঁ, ওই অ্যান্টিবডি একটা তো প্রক্রিয়া আছে ফ্যাগোসাইটিস, ওর মাধ্যমে ওই জিনিসটাকে ধ্বংস করে ফেলে আর কি, ঠিক আছে। আর কি এই জিনিসগুলো হলো ইমিউনো সিস্টেম, ঠিক আছে। তো এই ইমিউনো সিস্টেমে, হ্যাঁ, যদি কোনো সময় সমস্যা হয়, মানে অ্যাটাক মানে কি, আক্রমণ ঘটে, মানে আমাদের ধরেন রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি ভেঙে যায়, তাদের দেখবেন এই বাতরোগটা হয়, ঠিক আছে, অটো ইমিউনো অ্যাটাক। আমি বাংলা লিখে যদি বলি, রোগ প্রতিরোধ ব্যবস্থা মানে রোগ ক্ষমতা কমে যায়, এটাই লিখি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এটাই একটা ভাইটাল কারণ। আচ্ছা আচ্ছা, একটু আরেকটু বলি তাহলে। হ্যাঁ, আচ্ছা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত কাদের কম বলেন তো? বয়স্ক শিশুদের, ঠিক আছে। যেমন একটা শিশু এই 2-3 মাস দেখুন সর্দি লেগেই থাকে, ভালো হয় না, ঠিক আছে। আবার বেশি বয়স্ক যারা, হ্যাঁ তাদের কি হয়, তাদেরও এক না একটা রোগ থেকেই থাকে, একটা যদি ইনফেকশন, কাশি জুড়ে আর ভালো হতে চায় না। হ্যাঁ, হ্যাঁ ওদের ওই যে অ্যান্টিবডি ওই যে পোর হয়ে যায়, হ্যাঁ এটা কমে যায় আর কি, এই যে রোগ প্রতিরোধ। তারপরে কি আরও হয়, আরও কাদের হয়, সেটা মহিলাদেরও যত বয়স বাড়ছে সেটাই, মানে মহিলা ধরেন একটা বয়স্ক মহিলা আর একটা বয়স্ক পুরুষ, এর মধ্যে দেখুন বয়স্ক মহিলাদের সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর কি, মহিলাদের বিশেষত বয়স্কদের আরও কম, মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের কম। আর কি প্রেগন্যান্ট ওমান যদি হয়, এদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে প্রেগন্যান্ট, কিন্তু প্রেগন্যান্সির পর আপাতত আবার ভালো হয়ে যায় আর কি। সেটা আরও কমে যায় কাদের জানেন, যারা স্টেরয়েড খায়, মানে কটসন একটা ওষুধ আছে না, এটা অনেক দিন যদি খায়, এদের একবার ওইটা সাইড ইফেক্ট হচ্ছে, রোগ প্রতিরোধ ভালো হয় না। এদের একটা যদি ঘা হয় তাদের আর শুকায় না দেখবেন। এছাড়া কি, যারা ডায়াবেটিক্সের রোগী, ক্যান্সারের রোগী, এদেরও এই জিনিসটা কম আর কি, মানে রোগ প্রতিরোধের ব্যবস্থা ঘাটতি থাকে। হ্যাঁ, তো দেখবেন, আচ্ছা প্রথমে যেগুলো বললাম তাহলে কি, বয়স্ক, শিশু, মহিলা, হ্যাঁ এদের কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অটোইমিউন অ্যাটাক হয় বেশি, তাহলে এদের দেখবেন বাতরোগও বেশি হয়, বুঝছেন। আচ্ছা, হ্যাঁ অপুষ্টিজনিত কারণও হইতে পারে। আবার ওই যে ছোটবেলায় যারা মানে যে পুষ্টিজনিত খাবার, ওটা ম্যালপ্রোটিন ম্যালনিউট্রিশন, সেই জন্য হতে পারে। জি জি জি। আর দেখেন যেমন আপনার বয়সে ইয়াং যারা আছে তাদের দেখবেন, বিশেষত পুরুষ হলে তো আরও উদাহরণ দেওয়া সহজ আর কি, তাদের কিন্তু অত রোগ প্রতিরোধ হয় না, ওই বিভিন্ন জায়গায় কাজ করছে, ধুলাবালির মধ্যে থাকছে, তারপরেও কিন্তু কি সুস্থ আছে। আর এখানে ওই জায়গায় একটা যদি বাচ্চা বা বয়স্ক লোককে নিয়ে যান, তাই সে কিন্তু টিকতে পারবে না ওখানে। হ্যাঁ, এইটাই না আর কি। আচ্ছা, আচ্ছা 2 হচ্ছে আপনার দিছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাই বলতে গেলে মেন কারণ, ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে কি, ব্যাকটেরিয়াও আমার এই বাতরোগ করে। হ্যাঁ, এই ব্যাকটেরিয়ার নামটা কি জানেন, বলতে পারবেন? আচ্ছা বলি, গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এটা আপনাদের বই নেয়, মনে না রাখলেও হবে, স্ট্রেপ্টোকক্কাসটা মনে রাখতে পারেন, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কারণে আমার এই বাতরোগ হইতে পারে। হ্যাঁ, গ্রুপে বিটা হেমোলাইটিক, মানে এটা ব্যাকটেরিয়ার তো ভাই অনেক ভাগ আছে, তাই না, এটা গ্রুপ এর ভিতরে আবার বিটাও আর একটা জিনিস। হেমোলাইটিক মানে কি, রক্তে এরা ঢুকতে পারে, রক্ত ভেদ করে ঢুকতে, এই জন্য হেমোলাইটিক।
অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার নাম স্ট্রেপ্টোকক্কাস। হ্যাঁ, এই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার জন্য রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়। আচ্ছা, তাহলে আপনাদের যে পরীক্ষা আছে দুইটা কারণ লিখবেন। কি? এক নম্বর অটোইমিউনো অ্যাটাক, হ্যাঁ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, আর কি ব্যাকটেরিয়ার ইনফেকশন। এই দুইটা অ্যাকচুয়ালি মেন কারণ ওই দুইটাই। এই দুইটা কারণে আমার কি হয়? রিউমেটয়েড আর্থ্রাইটিস বা বাত ব্যথা বা সন্ধিপ্রদাহ রোগ হইতে পারে। আচ্ছা, শেষ। এটা কারণ বললাম। হ্যাঁ, আচ্ছা, লক্ষণ কি হবে বলেন তো? লক্ষণ আছে, যেহেতু এটা বাত ব্যথা নাকি সন্ধি ব্যথা। সন্ধি মানে কি? আমার গিরায় মানে জয়েন্টে ব্যথা হবে। আচ্ছা, আপনার যেহেতু সময় আমি একটু বলি, আচ্ছা আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত? 12টা না? সেটাই তো, ঠিক আছে। শোনেন আর একটু বলি, এটা আপনাদের দেখবেন কাজেও লাগবে। এই বাত ব্যথায় একটা টাইপ আছে, হ্যাঁ, মানে একটা ধরন আছে। এটা প্রথমে আমার সব ইয়েতে হয় না। প্রথমে দেখবেন ছোট ছোট জয়েন্ট থেকে শুরু হয়। হ্যাঁ, ছোট ছোট জয়েন্ট থেকে শুরু হইতে হইতে আস্তে আস্তে বড় জয়েন্টে যায়। এগুলোতে যাবে, আমাদের এইখানেও জয়েন্ট আছে। হ্যাঁ, এগুলো জয়েন্ট হয়। এগুলো জয়েন্ট থেকে শুরু হতে এই জয়েন্টে যাবে, এই জয়েন্টে যাবে, এই জয়েন্টে যাবে। তোমার হাতে শুরু হবে, এবার হাত থেকে শুরু হইতে আমার পায়ে যাবে, কোমরের ব্যথা হবে, তারপর হাঁটুতে ব্যথা হবে। এরপর হলো কি, ওই যে আপনার হাটের যেগুলো টো আছে, হাটের আঙুল, এগুলোতে ব্যথা হবে। হ্যাঁ, প্রথমে কি ছোটো জয়েন্টটা হবে, তারপর বড় জয়েন্টটা হবে আর কি, এরকম জয়েন্টে ব্যথা। এবং এটা মর্নিং স্টিফনেস বলে আমাদের কথা আছে, মানে সকালে ব্যথাটা সাধারণত বাড়ে, বুঝছেন? ঘুম থেকে উঠার পর বাড়ে, তাহলে জয়েন্টে ব্যথা। হ্যাঁ, সকালে উঠলে বাড়ে। আর একটা হচ্ছে মাল্টিপল নোডিউল, মানে যে ব্যথা থাকবে অনেক সময় সে জায়গাটা ফুলে ওঠে আর কি, মানে জয়েন্ট জায়গাটা ফুলে ওঠে। হ্যাঁ, আর একটা আছে ডিফর্মিটি, মানে ধরেন আঙুল বা ইয়ে যে দেখুন অনেক সময় এরকম হয়ে যায়, ঠিক করতে পারে না। হতে পারে, ওটা ওই যার বিষয়ে ডায়াবেটিকদের বেশি হয় আর কি। হ্যাঁ, ওই রক্ত জমাতে হতে পারে। হ্যাঁ, ওটাও হতে পারে, গিরায় তাপ। হ্যাঁ, তাহলে কি ওই যে গিরা ডিফর্মিটি, হ্যাঁ, জয়েন্ট আপনার হলো অস্বাভাবিক হতে পারে। তারপর দেখবেন যে জয়েন্ট ওই জায়গায় ফুলে আসছে না, ওই জায়গায় দেখবেন জ্বর, মানে তাপ, ওই জায়গায় তাপমাত্রাটাও বাড়তে পারে, সাইনোভিয়ার আর কি। হ্যাঁ, তাহলে কি মনে থাকবে না? আপনার বইয়ে যেরকম আসে ওই রকম আমি বলার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তাহলে কি হয়? জয়েন্টে ব্যথা থাকে, গিরায় ব্যথা থাকে। আর কি সাধারণত কি সকালে ব্যথাটা বাড়ে। হ্যাঁ, আর কি জয়েন্টের মানে আকার অস্বাভাবিক হয়ে যায় আর কি, গিরায়। এমন কি জয়েন্টে যেটা জায়গাটা ফুলে ওঠে, এমন কি হয় ওই জায়গায় জ্বর হয় আর কি। তাহলে আমি ধরে নিতে পারবো, এই কয়েকটা যদি সাইন সিমটম দেখেন তাহলে ধরে নিতে পারবেন ওনার কোনো বাত ব্যথা আছে, বাত রোগ আছে, সরি। আচ্ছা, এখন এর টেস্ট কি দিবেন ভাই? টেস্ট এই বাত ব্যথা যদি এরকম সাইন সিমটম যদি দেখেন তাহলে এখন আপনি দিতে পারেন এই যে এটা টেস্ট, মানে এটা মানে এবি, মানে রিউমেটয়েড আর্থ্রাইটিস অ্যান্টিবডি। আচ্ছা শোনেন, এই একটা বাচ্চাদেরও হইতে পারে, ওটাকে জুভেনাইল আর্থ্রাইটিস বলে, বাচ্চাদেরও হয়। ওগুলো কারণে হইতে পারে। জি, ব্যথা তো শুধু অনেক কারণে হইতে পারে, এখন দেখে সেটাই। তবে মানে বাচ্চাদেরও কিন্তু হয়। হ্যাঁ, জুভেনাইল আর্থ্রাইটিস বিশেষ। আচ্ছা, হতে পারে ওটাও। আচ্ছা, বাচ্চাদের দাঁড়ান, আপনি যেহেতু বললেন বাচ্চাদের শুনেন, এই একটা আপনি বলেন এমপি শেষ না, হয়তো আমাদের তো এখন সব ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। যেমন ধরো মেডিসিনের ভিতরে একটা ব্রাঞ্চ আছে রিউমেটোলজি, জানেন? পিজিতে আছে রিউমেটোলজি, মানে খালি বাত নিয়ে পড়বে। শিশুদেরও আবার আলাদা ব্রাঞ্চ হয়েছে, পেডিয়াট্রিক্স তো শিশুদের ভিতরে কি আছে? পেডিকার্ডিওলজি, মানে শিশু হৃদরোগবিদ্যা। এবং শিশুদের ভিতরে পেডি রিউমেটোলজিও আছে, নতুন 4-5 বছর ধরে চালু হয়েছে পিজিতে, মানে শিশুদের বাত রোগ, এটাও হতে পারে। এর জন্য আলাদা ডিভিশন, আলাদা চ্যাপ্টার, মানে আলাদা বিশেষজ্ঞ আছে। বাংলাদেশে খুব কম, হয়তো 4-5 জন আছে এখন বের হয়েছে পেডি রিউমেটোলজি সিস্টেম। হ্যাঁ, এগুলো নিয়েছে। পেডি গ্যাস্ট্রোএন্টারোলজিও আছে, পেডি হেমাটোলজি, পেডি মানে হলো শিশু রক্ত রোগ। দরকার তো, এখন তো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরবেন না। জি, এই যে এমপি আপনি যেহেতু বললেন বাচ্চাদের আর্থ্রাইটিস, এর জন্য কয়েকটা লক্ষণ আছে মাইগ্রেটরি পরে। জি, হতে পারে, এটাও কারণ অনেক জিনিস। জি, আচ্ছা,
এমপি শেষ আছে, সেটাই হলো জুভেনাইল আর্থ্রাইটিস বলে। হ্যাঁ, ওটার হইতে পারে এমপি। আচ্ছা, এমপি শেষ মানে কি, এটার আমাদের 5টা সাইন দেখি, যদি 5টা সাইনের যদি একটা মিলে আর একটা মাইনর সাইন থাকে, মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস মানে ব্যথাটা জয়েন্ট থেকে অন্য জায়গায় যদি সরিয়ে যায়, পলি মানে অনেক জয়েন্টে যদি ব্যথা হয়, সাবস্পিনিয়াস নোডিউল মানে ওই জায়গাটা যদি ফুরে যায়, ইরিথমিয়া মানে ওই জায়গাটা যদি আপনার হয়ে যায়, কি বলে, একটু লাল হয়, সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচে হয়, এবং তাপও থাকতে, ফুলে যাওয়া মানে তাপ আর কি, এটা সোয়েলিং থাকে। এগুলো কয়টা যদি আমাদের মানে থাকে, তখন আমরা ওই আর্থ্রাইটিসের কথা চিন্তা করি, জুভেনাইল আর্থ্রাইটিস আর কি। আচ্ছা, তাহলে একটা আর অ্যান্টিবডি, এটা দেখবেন। হ্যাঁ, এক্সরে এটাদের খুব একটা জানি না, এক্সরে মেনলি অর্থোপেডিক সার্জনরা দেখবে এটাই। হ্যাঁ, জয়েন্টটা ওই যে আপনার যদি এটা হয় তাহলে এক্সরে এলবো দিবে, বোথ ভিউ। এটা যদি হয় এক্সরে রিস্ট, পায়ে যদি হয় এক্সরে নি, বোথ ভিউ বা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ। কোমর হয় এক্সরে হিপ, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ভিউ বা বোথ ভিউ, এরকম হবে যে জয়েন্ট। আচ্ছা, সে এখন আরও দেয়, আরেকটা আমরা দেই। আচ্ছা, এটা আপনাদের লাগবে না যদি ইন্টারেস্ট সেটা বলে। আরেকটা আমরা এএনএ অ্যান্টিবডি টেস্ট দেয়। হ্যাঁ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এটার জন্য দেয়। এটা হলো দিলে কনফার্ম আমরা হতে পারি আর কি, কী টাইপের আর্থ্রাইটিস। মেনলি আরএ অ্যান্টিবডি, এটাই মনে রাখবেন। হ্যাঁ, আরএ অ্যান্টিবডি দিয়েই আমি কনফার্ম হতে পারবো ওর রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কি না। আচ্ছা শোনেন, এখন এইটা ট্রিটমেন্ট কি দিবেন? ট্রিটমেন্ট তো সব করে ফেলাইছি, একই। আচ্ছা, একই মেনলি কি দিতে পারেন আপনার, যেহেতু ব্যথার জন্য আমি ন্যাপ্রক্স দিতে পারি, ঠিক আছে। গ্যাসের এটার সাথে খাবো ন্যাপ্রক্সিন প্লাস, মানে ওর সাথে গ্যাসের ট্রিটমেন্ট করে দিতে পারে, একটা দিতে পারে। হ্যাঁ, আর যেহেতু বয়স্ক যদি কোনো রোগী আছে সেটা ক্যালসিয়াম দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে দুইটা জিনিস একটু এখানে একটু বেশি আছে। হ্যাঁ, বয়স্ক হাড় ক্ষয়ের জন্য হতে পারে, হাড় ক্ষয় হতে পারে, এর জন্য হতে পারে। জি, আসছি হাড় ক্ষয় আছে, পরে আছে, আমি আসছি ওইদিকে। এই জন্য আমি পেডনিসলন বা কটসন দেখা যাচ্ছে, মানে ট্যাবলেট কটসন এটা দেওয়া লাগে। হ্যাঁ, এক এক করে কটসন কিন্তু অনেক যাদের হয়তো অ্যাজমার সমস্যা ওরাও কিন্তু খায়। হ্যাঁ, কটসন মেনলি একটা স্টেরয়েড আর কি। হ্যাঁ, তো ওটা খুব যাদের বেশি ব্যথা এটা কটসন দেয়, কিন্তু আবার কটসন অনেক দিন ধরে খেলে এই যে রোগ প্রতিরোধ কমে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য কটসনে যে এভিল কটসন এগুলো দিই হিসাবেও যায়। জি 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 জি, ওই যে এভিল কটসন এটাই। তো এটা অনেক দিন খেলে ও যে যেটা হয় যে রোগ প্রতিরোধ কমে যায় আর কি। হ্যাঁ, এটা দেয়। আচ্ছা, আর অ্যান্টিবায়োটিক শোনেন। আচ্ছা, না এবার না, আর আরেকটা টপিক তো আরও 3টা হাট বাকি আছে। হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা শোনেন, আর দেখেন আপনাদের বইয়ে অ্যামক্সিসিলিন দেওয়া আছে। অ্যামক্সিসিলিন আসলে আমরা এখানে দেই না, বুঝলেন। এখানে আমরা ওই যেটা মনোক্লোনাল অ্যান্টিবায়োটিক, ওই যে জেলকট বা ডেফ্লাকট এগুলো সাধারণত দেই। আচ্ছা, অ্যামক্সিসিলিন হ্যাঁ দিতে পারি, বুঝছেন। অ্যামক্সিসিলিন যদি রোগীর প্রচণ্ড ব্যথা হয়, যে এমন ব্যথা যে ওই এদিক ওদিক করতে পারছে না, তখন এটা আমরা সাধারণত ইন্টারভেনাস দিই, আইভি রুটে দিই। এটা অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন আইভি রুটে দিই। আর এখন সব এগুলো বাদ, এখন ম্যাক্সিমাম যদি আসে আমরা কী দেয়, সব সেপ্টাএক্সন দেয়, সব অনেক বড় অ্যান্টিবায়োটিক। এই হচ্ছে সেপ্টাএক্সন, দেখবেন বিভিন্ন নামে পাওয়া যায়, ট্রাইজন, তারপরে হলো ওরিসেপ, এগুলোর নামে পাওয়া যায়। এটাই আবার এখন খুব বর্তমানে যেটা চলছে, এটাও দেখা যাচ্ছে সব সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এখন ভাই মেরুপেনাম, এই মেরুপেনাম দিলে সব মোটামুটি। হ্যাঁ, এখন ওই যে আর তারপরে এখন আসছে ওই যে বডেক্টাম, ওই যে বডেক্টাম, ওই যে ওটাই বডেক্টাম, এটাই অ্যাম্পিসিলিন এগুলো যাচ্ছে। আচ্ছা, তাহলে আর্থ্রাইটিস গেল, তাই না? আমার এবার হলো আমার থেকে শুরু, এবার বোনসের জিনিসগুলো শুরু করবে। হাড়ের জিনিস। আচ্ছা, 4টা টপিকস আছে না? আচ্ছা, এরপর দেখেন। আচ্ছা, অস্টিওয়েড আর্থ্রাইটিস আর আরেকটা কি বললাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবার পরে আপনাদের যেটা অর্থিও আর্থ্রাইটিস আছে, হ্যাঁ, দুইটা একই জিনিস আর কি, প্রায় একই। আচ্ছা, অস্টিও আর্থ্রাইটিসটা কি, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি বলছিলাম, সন্ধিতে প্রদাহ। হ্যাঁ, অস্টিও মানে কি, অস্টিও মানে হাড়, আর্থ্রাইটিস প্রদাহ মানে হাড়ে যদি এই ইয়েটা থাকে, আর্থ্রাইটিসটা থাকে, সেটাই বলছি অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে।
জোড়ায় জোড়ায়, আর এখানে মিললে হাড়ে ব্যথা হবে। আচ্ছা ঠিক আছে, এটার কারণ কি? অস্টিওআর্থ্রাইটিসের একটা কারণ ওই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আছে না, ওটার কারণে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। আর দ্বিতীয় কারণটা কি হলো? ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওই যে ব্যাকটেরিয়ার নাম বলছিলাম, স্ট্রেপ্টোককাস। এটাও যদি কোনো সময় আমাদের হাড্ডিতে ঢুকে যায় তখনও এই ইনফেকশনটা হয়, এই প্রদাহটা হয়, অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, এটার সাইন সিমটমটা কি? অস্টিওআর্থ্রাইটিসের মানে হাড়ে ব্যথা, হাড়ে ব্যথা হবে, তীব্র ব্যথা, আপনার হাত পা বলেন সব জায়গায় তীব্র ব্যথা, ও নাড়াচাড়া করতে পারবে না অস্টিওআর্থ্রাইটিসে। বুঝতে পারবেন, তীব্র, হ্যাঁ তীব্র। দেখছেন অস্টিওআর্থ্রাইটিসের রোগী আমরা একটা পাইছিলাম বরিশালে থাকতে, ও হলো মানে হাতে যদি ওর হলো এমন সেনসিটিভ হয়ে যায়, একটু যদি বা মানে আমরা তো ওই যে একটা ইয়ে আছে না হাতুড়ি দিয়ে আমরা চেক করি, ওটা যদি একটু টাচ করি ওটাও সহ্য করতে পারে না, মানে এত ব্যথা, তীব্র ব্যথা হবে, গিরায় লাল, হ্যাঁ এটাই। তারপর ওই যে গিরা যেটা, হ্যাঁ এগুলো ওই লাল হইতে পারে, ফুলে যেতে পারে, হ্যাঁ নড়াচড়া তো মোটেই করতে পারবে না, নড়াচড়া খুব ওর ইয়া হয়ে যাবে, হুইল চেয়ারে করে করতে পারে, হ্যাঁ হ্যাঁ জি ইত্যাদি। তাহলে কি হাতে ব্যথা, গিরায় ব্যথা, গিরায় কি ফুলে যাওয়া, এবং গিরায় কি তাপ বেড়ে যাওয়া ইত্যাদি, নড়াচড়ায় অক্ষম নাকি। আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিসে আচ্ছা ইয়ে কী দেয়, আমরা হলো টেস্ট কী দিব এটাও আরে, হ্যাঁ যদি আরে থাকে এক্স রে জয়েন্ট দিতে পারে, ওটা পরে আর কি। মেনলি আরে দিয়েই আমি বুঝবো আরে মানে আর্থ্রাইটিস তার আছে। আর অস্টিওআর্থ্রাইটিসটা মানে কি, মেনলি যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ওটা খালি জয়েন্ট হবে, আর অস্টিওআর্থ্রাইটিস মেনলি জয়েন্ট ছাড়া আমার হাড্ডি এবং সারা শরীরে দেখবেন ব্যথা দেখবেন, হাড্ডির তো হবে আর কি ব্যথা। মানে অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা আরও বেশি তীব্র ব্যথা। রিউমাটয়েডটাও মাঝে মাঝে থামে, সকালে বেশি হয় আর রাতে এগুলো কম হয়, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের ব্যথা কমে না। আচ্ছা, এর ওষুধ ট্রিটমেন্ট কী দিবেন? ওই যেটা আপনার একই, সব ট্রিটমেন্ট আপনার একই। ক্যালবোটি তো দিলেন, হ্যাঁ। এখন দেখছেন ব্যথা খুব বেশি, তখন কি দিবেন? অবশ্যই একটা আইভি ইয়ে দিয়ে দিবেন, একটা পেন কিলার কি আছে, আইভি রোল্যাক, মানে ভেন দিয়ে ওই যে শিরাই দিয়ে আইভি একটা রোল্যাক দিয়ে দিতে পারেন, স্ট্যাট আইভি স্ট্যাট, এসওএস বুঝেন, মানে এসওএস মানে হলো যখন ব্যথা বাড়বে তখন আর কি, সেটাই আইভি দিয়ে দিতে পারেন। আর যেহেতু রোল্যাক দিবেন অবশ্যই এর সাথে আইভি মানে ইন্টারভেনাস, এর সাথে একটা কি গ্যাসের ওষুধ সার্জেল দিয়ে দিতে পারেন, হ্যাঁ জি অ্যাসিডিটি বাড়বে, এটা দিবেন আর কি শেষ। এবার ব্যথা একটু কমলো, হ্যাঁ তখন কি, যখন ছুটি হবে তখন কি দিতে পারি আমি, ওই যে কর্সন ট্যাবলেট, কর্সন। এখন এটা এখন না খেলেও সমস্যা, না খেলেও সমস্যা, আর কী করবো, ব্যথা বাড়বি, 001 1 মাস বা অনেক দিনের জন্য দিয়ে দিতে পারি কর্সন আর কি। এছাড়া আমরা কি দিই, আমরা বলি যদি ব্যথা বাড়ে, যে অ্যানাডল বলছি না, ওটা সাপোজিটরি দিলেও অনেক সময় এটা ভালো কাজ করে, হ্যাঁ ওটা আবার রোলাকের মতো তো ক্ষতি করে না, সাপোজিটর অ্যানাডল। আর অ্যামক্সিসিলিন দিছে, এখন তো বললাম অ্যামক্সিসিলিন চলে না, ওই সেপ্ট্রাইজন এগুলো ইনজেক্টেবল ফর্মে দেয় আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর অ্যাকচুয়ালি হাতে হাড়ের রোগ আসছে, হ্যাঁ দুইটা কথা আছে, অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া আর কি রিকেটস। আচ্ছা, মানে হাড্ডি সম্পর্কে এখন আসছে। আপনাদের বাসা কি সবার এখানে, মানে খিলক্ষেতেই? মিরপুর 10। আচ্ছা আচ্ছা, আর বাকিদের কি এখানে উত্তরা ওই দিকে নাই নাকি এরকম প্রতিষ্ঠান নাকি? আচ্ছা আচ্ছা, উত্তরা কততে থাকেন? তাই বলছি। আচ্ছা আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস মিরপুর 10 তো মনে হয় কাছে, একটু খুব একটা দূরে না নাকি, মানে এই দিকে দিয়ে যাই মেট্রো, মানে ওদিকে তো জ্যাম ট্যাম আছে কি, এখন জ্যাম পড়ে, মানে জ্যাম ট্যাম পড়ে কি, মানে এই দিক থেকে কুড়িল থেকে যদি যাই থাকে, ওই যে তেলের জন্য নাকি, না আমার ওটিকে আবার যাওয়া লাগে, তো যাওয়া লাগবে কাল পরশু, এই জন্য। আজকে গেছিলেন কি জ্যাম পাইছিলেন ওই পাশে, মানে তেলের আজকে জ্যাম ছিল না, তাহলে ভালো। আচ্ছা, অস্টিওপোরোসিস এটা মানে হাড় ক্ষয়, হ্যাঁ হাড় কি দেখছেন, মানুষের হাড্ডি দেখছেন না? আমি তো আমাদের তো দেখাই লাগে আর কি।
আচ্ছা শুনে না একটা প্রশ্ন, কমন প্রশ্ন বলেন তো। আচ্ছা মেয়েদের একটা নারীর হাড্ডি একটা পুরুষের হাড্ডি, বলেন তো কোনটা ভারী হবে আর কোনটা হালকা হবে? পুরুষেরটা ভারী হবে, এটা জানতেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জানলে ভালো হয়। ঠিক আছে, পুরুষের হাড্ডি ভারী এবং টেকসই, হ্যাঁ। মহিলাদেরটা অনেকটাই নরম হালকা। আচ্ছা নারী পুরুষ এর মধ্যে কার ওজন বেশি? কার ওজন? পুরুষের ওজন বেশি। এটা একটা বড় কারণ হলো হাড্ডি, পুরুষদের ওজন হাড়ি অনেক বেশি থাকে আর কি, হ্যাঁ। তো ঠিক আছে, পুরুষের হাড্ডি আর কি, হ্যাঁ। তাহলে হাড় ক্ষয়, তাহলে পুরুষের হাড্ডি কি বললাম শক্ত টেকসই বেশি, আর মহিলাদের তুলনামূলকভাবে দুর্বল। তাহলে হাড় ক্ষয় কাদের হবে বেশি? বেশি কাদের হবে হতে পারে? বুঝিনি স্যার প্রশ্ন। মানে হাড্ডি খায়, আচ্ছা আমি বললাম আপনাকে মহিলাদের, মানে হাড্ডি বেশি শক্ত আর মজবুত কাদের? পুরুষদের। আর মহিলাদের এটা উল্টা, কিছুটা দুর্বল আর কি নরম। তাহলে হাড় ক্ষয় কাদের হইতে পারে? মহিলাদের হইতে পারে, কারণ ওদের ওই অত শক্ত না আর ওজন অত ভারী না, হ্যাঁ। হাড় ক্ষয় দেখেন মহিলাদের হয়, কোন মহিলা? সাধারণত বয়স্ক মহিলাদের 40-এর ঊর্ধ্ব তাদের এইটা বেশি হয়। আচ্ছা হ্যাঁ, চলো আরও একটা বেশি হয় হাড় ক্ষয় বয়স্ক, মানে কি পোস্ট মেনোপজাল সিনড্রোম, যাদের মানে বন্ধ হয়ে যায়, এদের হাড় ক্ষয় আরও বেশি হয়। যে মনোপজের পরে মনোপজ পোস্ট মেনোপজাল সিনড্রোম বলি, ওটার একটা কারো মানে ওটার একটা সাইন সিমটম অস্টিওপোরোসিস, হ্যাঁ, ক্ষয়টা বাড়ে বেশি, হ্যাঁ এটা। আচ্ছা 40-এর ঊর্ধ্ব। আরেকটা কী হয় ক্যালসিয়াম বা ভিটামিন ডি, হ্যাঁ এইটা ক্যালসিয়াম মানে যারা মাছ শাকসবজি এগুলো কম খায় তাদেরও হইতে পারে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অভাব। একদম ছোটো বাচ্চা যারা, ওদেরকে কি আপনার হলো রোদের সকালের রোদকে পাওয়াবেন, ওখানে ক্যালসিয়াম মানে ভিটামিন ডি বেশি থাকে। এখন ঢাকার যে অবস্থা, ঠিক আছে। আচ্ছা তাহলে হলো, তাই না, এগুলোর হয়। আচ্ছা কি জন্য বলতেছিলাম সেটাই। আচ্ছা এখন রোগের লক্ষণটা প্রায় একই। হাড় ক্ষয় হলে কীভাবে বুঝবেন? শরীর ব্যথা সব জায়গায়, যেখানে দেখবেন ব্যথা থাকতে পারে, মাংসপেশি শুকিয়ে যেতে পারে, হাড় শুকিয়ে, আচ্ছা যেগুলো এরকম মেনলি ব্যথা থাকবে শরীরে, বিভিন্ন জায়গায় ব্যথা, চলাফেরায় কষ্ট হতে পারে, তাই না? ক্ষয় হলে তো এটাই হবেই। অল্প আঘাতে হাড় ভেঙে যেতে পারে, ঠিক আছে। মাংসপেশি শুকিয়ে যায়। মাংসপেশি শুকিয়ে যায় কেন বুঝতে পারবেন? মাংসপেশি শুকিয়ে যেতে পারে হাড় হয়ে গেলে, কারণ আমাদের যে হাড্ডি, তাই না, ওর ভিতরে কিছু ব্লাড ভেসেল যায়, রক্তনালী যায়, অতি ক্ষুদ্র ক্ষুদ্র, এর ভিতর দিয়ে এই যে নালী আছে, হ্যাঁ, ওর ভিতরে রক্তনালী খুব ক্ষুদ্র ক্ষুদ্র। ওই রক্তনালী কি আর চারপাশে যে আমাদের মাংস, মানে হাড্ডি মানে কি একটা হাড্ডি আর চারপাশে অনেক মাংস আছে, যেমন এটা আমার একটা হাড্ডি, এখানে কি থাকে হিউমেরাস, তাই না, এখানে একটা মাংস আছে ডেল্টয়েড। তো এইগুলো মাংসকে ওই যে আপনার রক্তনালী কি সাপ্লাই দেয়, মানে ব্লাড সাপ্লাই দেয়। কোনো হাড্ডি ক্ষয় হলে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, এই জন্য মাংস শুকিয়ে যেতে পারে, ঠিক আছে, দুর্বল ভঙ্গুর হয়ে যেতে পারে। আচ্ছা পরীক্ষা ঘোড়ার ডিম আপনার এখানে এক্স রে দিয়েছে, তাই না? হ্যাঁ এক্স রে দিয়ে দিতে পারেন। তার পরীক্ষা কী করবেন? এক্স রে, যে জায়গায় ব্যথা করছে ওই জায়গায় এক্স রে লিম্ফ দিয়ে দিতে পারেন, হ্যাঁ। হাতে ব্যথা বলবে রোগী এসে, পায়ে ব্যথা, সেটাই। অ্যাকচুয়ালি কী করি জানেন, এটার মেন পরীক্ষা কি? বিএমডিটা কি? বোন ম্যারো ডেনসিটি। বোন ম্যারো একটা হাড্ডি, বোন ম্যারো মানে হাড়ের যে ওই যে কী বলে মজ্জা, ওটা ডেনসিটি মানে ঘনত্ব, বোন ম্যারোর ঘনত্ব আর কি, হ্যাঁ। এটা পরীক্ষা করে আমি হাড়ের ঘনত্ব নির্ণয় করতে পারবো। এটা হলো বিএমডি পরীক্ষা। করছেন কারো? এমনি করা যায় ওই ইয়াতে, হ্যাঁ ওই যে তাও এমআরআই মেশিন না, ওর মতোই অনেকটা বিএমডিটা করা যায় আর কি। এটা কি যেমন ধরেন, আচ্ছা আপনাদের একটা ফিজিক্স বোঝায়, যেমন একটা হাড্ডি ধরেন, হ্যাঁ, বা ঠিক আছে একটা কাঠ ধরলাম, হ্যাঁ। একটা কাঠ আমি যদি কি বলি, একটা ধরেন এক মগ পানি নিলাম, একটু টেকসই কাঠ, তাকে যদি আমি পানিতে ছেড়ে দেই, ইয়েটা ডুবে যাবে না? ডুবে যাবে তো, হ্যাঁ। আর একটা ঘুনে খাওয়া কাঠ, ভিতরে কিছুই নাই, ওকে যদি আমি ইয়াতে ছেড়ে দেই তাহলে কি ভাসে থাকবে আর কি, কেন ভিতরে জিনিস নাই, কি। বিএমডিটা ওই যে ওটাই দেখে অনেকটা, ওর ভিতরে অনেক লিকুইড ইয়ে থাকে আর কি, মানে ওরা হলো ইমেজিং, এটাও ইমেজিং আর কি, ইয়ার মতো, এমআরআইয়ের মতো। ওরা বুঝতে পারে আর কি, বোনসটা একেবারে দেখে যে ও কীভাবে হচ্ছে, ইমেজিং করে দেখে। ওটা তো একটা পানি বিষয়ভাবে করা সম্ভব না, ওখানে দিয়ে ওই আমাদের সাপোজে হাড্ডি সাপোজ ওজন ছিল কত, ওজন হওয়ার কথা সাপোজ ধরেন 10 কেজি, তো যদি হাড ক্ষয়ে যায় দেখা যাচ্ছে ওর ওজন দেখা 7 কেজি 8 কেজি এরকম হয়ে যায়, হ্যাঁ। ওই রকমভাবে ওরা লেখা থাকে যে কোন হাড্ডির কত ডেন্সিটি, কত ইয়া। তো বোন ম্যারো ডেন্সিটি এটা দিয়ে মেনলি আমি অস্টিওপোরোসিস নির্ণয় করতে পারি, হ্যাঁ। এখানে এক্স রে এটা দিয়ে, এছাড়াও কি আরও করতে পারি, সেরাম আপনার ক্যালসিয়াম
ক্যালসিয়াম লেভেল, সেরাম ক্যালসিয়াম, হ্যাঁ সেরাম ক্যালসিয়াম লেভেল এটা দেখে করতে পারি। তারপর সেরাম ভিটামিন ডি লেভেল, হ্যাঁ ক্যালসিয়াম তো অত টাকা নেই, কিন্তু ভিটামিন ডি এটা আবার টাকা লাগে ভালোই। ভিটামিন ডির কী পর্যায়ে আছে এটা দিয়েও আমরা করতে পারি অস্টিওপোরোসিস। আচ্ছা এর ট্রিটমেন্ট এটা কী দেবো ভাই? হাড় ক্ষয়ের ট্রিটমেন্ট কী? প্রথমে একে খাবার বলবো, ঠিক আছে, ভালো খায় যেমন দুধ, যেগুলো ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, হ্যাঁ দুধ দধি এগুলো ভালো খেতে বলবো, শাকসবজি ভালো খেতে বলবো, এটাই খাবার মেনটেন। আর কি ট্যাবলেট ওই যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর কম্বিনেশন যেটা পাওয়া যায়, কি ক্যালবো ডি এটা দিতে পারি, ঠিক আছে, ভিটামিন ডি এটা দিতে পারি। আচ্ছা পেন কিলার আসছি ভাই পরে। আচ্ছা আরেকটা কি আছে, খুব ডি রাইস আছে না, এটা ইউনিট কত মনে আছে? 40,000। হ্যাঁ 40,000 ইউনিট, সপ্তাহে একটা, কয়েক মাস দেওয়া যায়, 3 মাস 4 মাস যতদিন খেতে পারে এটা দিতে পারে ভিটামিন, যদি ভিটামিন ডি এর লেভেল কমে যায় এই জন্য। এছাড়া এটার ইনজেকশন আছে, সপ্তাহে একটা করে, ওই যে 1 মাস দেওয়া দিতে পারে 4টা একই ইনজেকশনটা আবার ইউনিট। আচ্ছা আর একটা জিনিস সেটা হলো খুবই আপনাদের বইয়ে নাই, হ্যাঁ এছাড়া যদি হাড় হয়, বিএমডি যদি খুব নিচে নেমে যায়, বিএমডি পরীক্ষা করলাম দেখলাম যে খুব নিচে নেমে গেছে, হ্যাঁ তো তখন আমরা একটা ওষুধ দেই, এটার নাম হলো, এটার মানে বাণিজ্যিক নামটা মনে নাই, আমার ইয়ার নামটা মনে আছে, জেনেরিক নেম জেলড্রোনিক অ্যাসিড, হ্যাঁ জেলড্রোনিক অ্যাসিড, এই ইঞ্জেকশনটা দেয়। এটা ইঞ্জেকশন আকারেও পাওয়া যায়, আবার ট্যাবলেট আকারেও পাওয়া যায়, একটা পাতা থাকে দেখবেন, প্রথমটা এক সময় খেতে হয়, আবার পরেরগুলো সাধারণত 30টা বা এরকম থাকে আর কি, পরেরটা আরেকটা সময় খেতে হয় আর কি, প্রথমটা মনে হয় খালি পেটে খেতে হয় আর কি। হ্যাঁ জেলড্রোনিক অ্যাসিড এটা হাড় ক্ষয়ের হচ্ছে একেবারে স্পেসিফিক ট্রিটমেন্ট, ইঞ্জেকশন আকারে দিয়ে আর কি। তাহলে কি মনে থাকবে? জেলড্রোনিক অ্যাসিড যদি আপনাদের বই নাই না দিতে পারেন, কি ক্যালসিয়াম ভিটামিন ডি আর কি আপনারা কি কাউন্সিলিং করবেন, যেটা পুষ্টিকর খাবার বেশি করে খেতে, ভিটামিন ডি রাইস ইত্যাদি, ব্যথা হলে নেপ্রোক্সেন। আচ্ছা এটা কি বললাম, হাড়ের ক্ষয়, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা শুনেন এবার হাড়ের দুর্বলতা, তাই না, এটা দুইটা একবারেই আমি করে দিলাম, হাড়ের দুর্বলতা, ঠিক আছে, আমি বাংলা লিখছি একটা কারণ, হ্যাঁ হাড়ের দুর্বলতা দুই ধরনের, আবার মানে 2 ধরনের মানুষের হইতে পারে, একটা হলো বয়স্কদের বড়দের, আর একটা হলো কি ছোটদের, তাই না। বয়স্কদের যদি হাড়ের দুর্বলতা হয়, হ্যাঁ তো সেটাকে বলছি আমি অস্টিওম্যালেসিয়া, বই আছে অস্টিওম্যালেসিয়া। আর ছোটদের হয় কি বলেন, একটা খুব সুন্দর রোগ আছে রিকেটস, ছোটদেরকে বলি আমি রিকেটস, তাই না। আচ্ছা হ্যাঁ এটাই, তাহলে দুইটাই হাড়ের দুর্বলতা, বড়দের হলো অস্টিওম্যালেসিয়া, ছোটদের হলো রিকেটস। আচ্ছা আচ্ছা এটার লক্ষণ সাইন সিমটম যেটা কারণ অস্টিওম্যালেসিয়াটা মেনলি কেন হয়, প্রথমে কেন হতে পারে, একই ওই অস্টিওপোরোসিসের মতো, এটা কি যদি আমাদের শরীরে ভিটামিন ডি ক্যালসিয়াম বা মিনারেলের ঘাটতি থাকতে পারে, এজন্য হইতে পারে। আরেক হতে পারে বয়স বাড়ার সাথে সাথে এটা হইতে পারে। এছাড়া মহিলাদের, বয়স্ক মহিলা তাদের জন্য এটা হইতে পারে আর কি, হ্যাঁ ওই একই অস্টিওপোরোসিস ম্যালেশিয়া প্রায় একই কারণ। আচ্ছা এটার রোগের লক্ষণ কি একই, কি হাড়ে ব্যথা, জয়েন্টেও ব্যথা হইতে পারে, তারপর হাঁটাচলা করতে সমস্যা হতে পারে, হাড় চিকন হয়ে যেতে, শুকিয়ে যেতে পারে, হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, ঠিক আছে। এর পরীক্ষা কি করবেন, এটা সাধারণত আমরা কি করি, এই এক্সরে এটা দিয়েই করি আর কি, হ্যাঁ এক্সরে লিম মানে যেখানে ব্যথা হয় ওইখানকার আমি এক্সরেটা দেখি আর কি। যদি এটা তো স্পেসিফিক পাওয়া যায় না, তখন আমি কি করি, সেরাম ক্যালসিয়াম করতে পারি, এছাড়া হলো সেরাম ভিটামিন ডি লেভেল, হ্যাঁ ভিটামিন ডি লেভেল, এটা দেখে আমরা এই রোগটা নির্ণয় করতে পারি। এটা ট্রিটমেন্ট কি একই, ট্রিটমেন্ট কি খাইতে বলবেন, বিশেষত মিনারেল জাতীয় খাবার, হ্যাঁ
শাকসবজি, দুধ, তারপরে হলো হ্যাঁ যেগুলোতে মিনারেল বেশি আছে এটাই খাবার। আর ট্রিটমেন্ট একটাই, ক্যালসিয়াম আর ভিটামিন ডি, এটা দিবেন। ব্যথার ওষুধ অত দেওয়ার দরকার নেই, ক্যালসিয়াম আর ভিটামিন ডি, ক্যালবোডি যেটা, ক্যালবোডি। আর বেশি ইয়ে হলে দামে গেলে ভিটামিন ডি রাইস, যেটা 40,000 দিত। ওই সাধারণত দিত কেন, তখন হলো সাধারণত বাইরে যেত না মানুষ, হ্যাঁ সূর্যের আলোর ঘাটতি হতো, ভিটামিন ডি এর সিনথেসিসটা কমে যেত, এই জন্য দিতে বলতো আর কি। আচ্ছা, এছাড়া বেশি যদি ঘাটতি হয় তাহলে ভিটামিন ডি রাইস ওই একই নামে পাওয়া যায় ইনজেকশন, এটা একটা দিতে পারি আমি। ওটা সাধারণত 2 সপ্তাহ পর একবার দেয় আর কি, মাসে 2টা, 4 মাস 6 মাস দেওয়া যায়, ওটা লেভেলের ওপরে। সাধারণত ডি রাইসটা 4 মাস দেওয়ার পর ওই যে আমি দেখি আমার ভিটামিন ডি করতে দেখি কত লেভেল আছে, হ্যাঁ যদি বেশি, যদি মোটামুটি নর্মাল আছে তাহলে তো বন্ধ করে দেবো। আর যদি বেড়ে যায় সেটা আবার সমস্যা হয়, ভিটামিন ডি ইনটক্সিকেশন হয় আর কি, ওটা আমরা করে দেখি আর কি। সাধারণত ভিটামিন ডি খুব যদি কমে যায় তখন ইনজেকশনে যায়, তাহলে নাহলে আমরা যাই না। তাহলে হলো হাড়ের ক্ষয়, তাই না, সরি হাড়ের দুর্বলতা। আচ্ছা, আর শিশুদের কি হচ্ছে, এটাকে একই জিনিস, হ্যাঁ বাচ্চাদের হলে একে কি বলছি আমরা, রিকেটস। আচ্ছা, রিকেটসের কারণ কি হচ্ছে, ভিটামিন মেনলি ডি এর অভাব আর কি, এটার জন্যই হয় আর কি রিকেটস আর কি। আচ্ছা রিকেটসের লক্ষণগুলো দেখছেন, কোনো রিকেটস রোগী দেখছেন? এর মেনলি দেখেন, এর লক্ষণ কি, এর হলো হাত বা পা হাড় বেঁকে যায়, ধনুকের মতো বেঁকে যাওয়া, এটা হলো মেন লক্ষণ আর কি। হাত পা ধনুকের মতো বেঁকে যায়, হাঁটা চলা ঠিক মতো করতে পারে না, হ্যাঁ খাবার দাবার ঠিক মতো খেতে পারে না, নিতে পারে না আর কি, এটাই ধনুকের মতো বেঁকে যাওয়া, এটাই হলো রিকেটসের লক্ষণ। হ্যাঁ অনেক সমস্যা, যেহেতু হাড়ের রোগ, ওরা তো মনসের জয়েন্টেও সমস্যা থাকবে নিশ্চিত, অনেক সমস্যা এটাই। আচ্ছা, ভিটামিন ডি, এটা ভিটামিন। আচ্ছা, এর ট্রিটমেন্ট যদি বলি, একটা ট্রিটমেন্ট করেন তখন কি করবেন? না একটা না, মেনলি 2টা লাগে, যেহেতু হাড্ডি বেঁকে যাচ্ছে তাই না, আমি এক্সরে দেখব, এক্সরে লিম, যদি ধরেন হ্যান্ড দিলাম বা কি দিলাম, ফিট দিলাম, যে হাতের সমস্যা সে হাতে আমি করব। আর একটা অবশ্যই করব, সেটা হলো ভিটামিন ডি লেভেল আর কি, এটা এই 2টা টেস্ট করবো, এই অস্টিওমেনেসিসের মতোই আর কি। হ্যাঁ, ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট কি, ওই একই। আমি দেখিও ভিটামিন ডি লেভেল কীরকম আছে, সাধারণত এটা অনেক কম থাকে, এটার ইনজেকশন সাধারণত দেয় ওই যে 2 সপ্তাহ পর দিয়ে, এটা কন্টিনিউ করা যায় 2-3 মাস দেওয়ার পর আবার লেভেল দেখি, তাহলে কি ভিটামিন ডি, এটা ভিটামিন ডি 2000 ইউনিট, এটা সরি 2000 না 20,000 ইউনিট ইনজেক্টেবল ফর্মে দেয় আর কি, 2 সপ্তাহ পর একটা, এরকমভাবে 3 মাস বা 4 মাস করে দেখি আর কি। আর যেটা ওরালি ভিটামিন ডি যেটা পাওয়া যায়, ক্যালসিয়াম ডি, ক্যালবো ডি, অভোকাল ডি ইত্যাদি খাইতে পারি। আর কি, খাবার মেনটেন করা, যেটা মানে যেগুলোতে হলো ডিম, দুধ, মাংস এগুলো খেতে পারা আর কি, শেষ। তাহলে কি বোঝা গেল? আমার তো আজকে যেগুলো পড়া সেগুলো মিলে হাড় আর হলো কি আর্থ্রাইটিস নিয়ে পড়াশোনা। বোঝা গেল কি পড়া? আচ্ছা, হ্যাঁ তাহলে আমি সব পড়ালাম তাই না, আমি জাস্ট একটা রিভিশন দিয়ে দেই। হ্যাঁ, তাহলে প্রথমে কি রক্তের নাম বললাম, কি রোগ একবারে প্রথমে গোট, ঠিক আছে, গোট। এটার বাত ব্যথা বলছে, অ্যাকচুয়ালি কী হয়, আমরা কী দেখে রোগটা বুঝবো, মেনলি কি জয়েন্টে ব্যথা হবে, চলাচলে অস্বাভাবিকতা, হ্যাঁ চলাচলে মানে পদক্ষেপ, পা ফেলাতে অস্বাভাবিকতা, গিরায় ব্যথা ইত্যাদি থাকে। গটের কারণটা কি বলছিলাম, একটাই কারণ, আর একটা প্রধান কারণ, একটা অ্যাসিড বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়। হ্যাঁ, ইউরিক অ্যাসিড বাড়ার কি জন্য, কি হচ্ছে, সব জরুরি মানে প্রস্রাবের সাথে বের হইতে পারবে না, এই জন্য কি শরীরে জ্বর থাকবে, হ্যাঁ রক্তের সাথে মিশে, ওই জন্য শরীর জ্বালাপোড়া করবে, প্রস্রাবেও জ্বালাপোড়া করবে, হলুদ হয়ে যাবে ইত্যাদি। ট্রিটমেন্ট কি, মানে সরি এটার পরীক্ষা কি দিবেন, সেরাম ইউরিক অ্যাসিড টেস্ট, এটাই ইউরিনারিও দিতে পারি, সিবিসিও দিতে পারি যদি জ্বর টর থাকে। আচ্ছা, ট্রিটমেন্ট কি, একটা পেন কিলার দিলাম, ন্যাপ্রোক্স বা যে কোনো, এর সাথে পিপিআই দিলাম, আর অ্যান্টিবায়োটিকটার নাম কি, ওই যে জ্যালফোর্ট, এটা একটা দিবেন। আচ্ছা, নেক পেন, ব্যাক পেন। আচ্ছা, নেক পেন, হ্যাঁ নেক পেনের কারণ কি বললাম, অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ কি বললাম, আর্থ্রাইটিস, এটার জন্য হইতে পারে মেরুদণ্ডের মাংস যদি কি হয়,
প্রদাহ হয় এই জন্য হইতে পারে। তারপর কি মেরুদণ্ডের হাড্ডি বৃদ্ধির জন্য হইতে পারে, মেরুদণ্ডের ক্যানেল ছোট হয়ে যায় এর জন্য হইতে পারে, ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য হইতে পারে। আচ্ছা, নেক পেন ব্যাক পেন দুইটারই একটা টেস্ট দিব, কি দেবো, আরে টেস্ট, এছাড়া এক্স রে দিতে পারে আর কি। ট্রিটমেন্টও একই, ওই ন্যাপ্রোক্সেন একটা পেন কিলার, এছাড়া কি দিতে পারি আমি একটা পেন কিলারের সাথে অবশ্যই একটা পিপিআই দেবো, মানে অ্যান্টি আলসারেন্ট গ্যাসের ওষুধ এটা। আর ভিটামিন ডি যদি বয়স্ক রোগী হয় ভিটামিন ডি আর ক্যালসিয়াম দুইটার কম্বিনেশন, ওভোক্যাল ডি বা ভাইটোক্যাল ডি বিভিন্ন নামে পাওয়া যায়। আর অ্যান্টিবায়োটিক আপনাদের এখানে অ্যামোক্সিসিলিন দিছে, সাধারণত আমরা কী দিয়ে বললাম, সেপ্ট্রাএক্সন, যদি ভর্তি রোগী হয় তারা ইনজেক্টেবল সেপ্ট্রাএক্সন এগুলো দেয়। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আচ্ছা রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস দুইটাই হলো কিসের রোগ, বাত রোগ। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণ কি, দুইটা বলছিলাম খুব গুরুত্ব, একটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা, অটো ইমিউনো অ্যাটাক, এটা যদি হয়। আর ব্যাকটেরিয়ার নামটা কি আপনি খুব সুন্দর করে লিখলেন, স্টেপ্টোকক্কাস আর কি, হ্যাঁ ওর যদি মনে থাকলে রাখলেন, নাহলে ব্যাকটেরিয়া ইনফেকশন, এটা মনে রাখবেন। গ্রুপ কি লিখছিলাম, গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাস আর কি, এর জন্য হতে পারে। হ্যাঁ, আর্থ্রাইটিসের জন্য কি হয়, কোথায় কোথায় জানি ব্যথা হয়, গিরায় ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, বই নয় তারপরে বলছিলাম সাধারণত ছোট গিরায় হবে, তারপর কি বড় গিরায়, এবং প্রথমে পায়ে শুরু হয়, তারপর সাধারণত কি হাত থেকে পা এরকমভাবে সরে যায়। আর সাধারণত সকালে এই ব্যথাটা বেশি থাকে, এমন গিরায় ব্যথা, অস্ট্রিও আর্থ্রাইটিস রিউমাটয়েড দুইটারই একই। গিরা সাধারণত কি ফুলে যেতে পারে, ওই যে গিরা জয়েন্ট ওখানে কি হতে পারে, তাপ থাকতে পারে, হ্যাঁ, আর লালচে ভাগ, ওই যে লাল হইতে পারে। আর হলো রিউমাটয়েড আর অস্ট্রিও আর্থ্রাইটিসের বেশি রাখবেন, অস্ট্রিও আর্থ্রাইটিসের ব্যথা আরও তীব্র হবে, ও হলো শুতেই দিবে না, আর হাত বা জয়েন্ট শুতেই দিবে না, মানে অস্ট্রিও আর্থ্রাইটিস আর কি। দুটার পরীক্ষা একই, কি আরে টেস্ট দিয়ে বুঝবে এর মধ্যে আমার আছে কিনা, বাত রোগ আছে কিনা, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্টিবডি, হ্যাঁ বাতের যে ইয়াটা আছে কিনা, এক্স রে দিতে পারে। শেষ, ট্রিটমেন্টও একই, ট্রিটমেন্ট কি একটা পেন কিলার দিব, আপনাদের বই আছে ন্যাপ্রোক্সেন, হ্যাঁ এর সাথে একটা কি অ্যাসিডিটি কি দিতে পারি, সাবজেল ক্যাপসুল। শেষ, ক্যালসিয়াম বা ভিটামিন ডি দুটার দিতে পারি। হ্যাঁ, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি, এখানে আমরা দুইটাতে কী দেয়, একটা স্টেরয়েড দেয়, কটন বা পেডনিসলন, হ্যাঁ এটা যেন অন্তত 1 মাস, এবং একটা অ্যান্টিবায়োটিক ও যে কী জানি জ্যালকট যেটা 24, এগুলো দেই। তারপর অস্টিওপোরোসিস বললাম, অস্টিওপোরোসিসে একটা রোগ, একটা যদি টেস্ট বলি, কী টেস্ট দেয়, ওই যে এমআরআইয়ের মতো কী জানি নাম বললাম, বিএমডি, মনে রাখবেন বিএমডি, এছাড়া এক্সরেও দিতে পারি। আর ট্রিটমেন্ট কি, ওই যে ভিটামিন ডি রাইস দিতে পারি, খুব বেশি যদি হয় ইনজেক্টেবল ফর্ম দিয়ে দিতে পারি, অথবা ডি রাইস কত, তো আপনার 40,000 ইউনিট সপ্তাহে একটা করে 3 মাস বা 4 মাস এরকম দিতে পারি। হ্যাঁ, কটন ওরাল, ও যদি খায় মুখে খায় তাহলে খাবে না, তাহলে তো মানে এটা সব আমরা যখন ছাড়পত্র দিই তখন মুখে দেয়, ওরাল ডোজ দেয় একটা করে, 1 মাস এরকম, বেশি না। এটা অবশ্যই আপনাকে এই জন্য রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, যে কটসন বা স্টেরয়েড খায় অবশ্যই যে ডাক্তারের আন্ডার আছে ওর ফলো আপে যাওয়া লাগবে, হ্যাঁ কখনো বন্ধ রাখতে হয় না, একাধারে খেয়ে গেলে অনেক সমস্যা হয় ওর। আচ্ছা, শেষ, ভিটামিন ডি রাইস। হ্যাঁ, অস্টিওম্যালেশিয়া কাদের হয়, বাচ্চাদের না বুড়োদের? আর রিকেটস হয় কিসের, বাচ্চাদের। রিকেটসের কি হাড় বাঁকা মেনলি, হ্যাঁ এই হাড় বাঁকা একটাই মনে রাখবেন, রিকেটসের হয় মেন সিমটম, হাড় বাঁকা, ধনুকের মতো বাঁকা দেখবেন এরকম হয়ে যায়। আচ্ছা, রিকেটস অস্টিওম্যালেশিয়া মেনকে কী করে, আচ্ছা এক্স রে করি আর কি, ঠিক আছে। আর কি করে একটা টেস্ট দেয়, কি ভিটামিন ডি লেভেল, এটা দেখতে পারি আর কি। ট্রিটমেন্ট কি মেন ট্রিটমেন্ট একটা খাওয়া দাওয়ার উন্নতি, ডিম দুধ এগুলো মাংস এগুলো বেশি করে খেতে বলবো। তারপর একটা ভিটামিন ডি ক্যালসিয়াম, ক্যালবো ডি ওভোকাল ডি এগুলো খেতে দেই। আর যদি বেশি কমে যায় তাহলে কি ভিটামিন ডি ইনজেকশন দিতে পারি 15 দিনে বা 2 সপ্তাহে একটা করে। আচ্ছা, এই গেল আর কি মোটামুটি। আর হাড় ক্ষয়ের একটা ইনজেকশন বলছিলাম, মনে আছে, ওর বই নাই, জ্যালড্রোনিক অ্যাসিড, হ্যাঁ এটা আপনাদের বই নাই, এটা দেয় আর কি। অস্টিওপোরোসিস না দুইটা একসাথে দেয় না জ্যালড্রোনিক। আচ্ছা, না আপনাদের বই তো ভিটামিন ডি ইনজেকশন দিলে ভিটামিন ডি দিবেন আর কি, হ্যাঁ এরকম যদি পরীক্ষায় আছে, হ্যাঁ
জ্যালডেনিক অ্যাসিড আমি এক্সট্রা ইনফরমেশন দিছি আপনাদের, সেটা একসাথে দিবেন না আর কি, একসাথে দেওয়া যাবে না একসাথে সাধারণত দেওয়ার লাগে দরকার না আর কি। আর যে আপনি পার্সেন্ট বলছেন একবারও মাত্রা মানে কতদিন দিবে তো আচ্ছা ওই বললাম ওই 2 সপ্তাহ থেকে 1 মাস বুঝবে না এক নাগারে পার্সেন্ট খাওয়াই যাবে খাওয়াই যাবে। জি জি করসন প্রেডনিসলন ওই যে দিয়ে দিই। আর জেলড্রোনিক অ্যাসিড এটা হলো দেওয়ার রুলস আছে, এটা বছরে একবার মানে 1 ডোজই দেয়, মানে প্রথমে যদি আজকে একটা দেন 6 মাস পর আরেকটা দিতে হয়, এটাই স্টার্ট, আর একটা 6 মাস পর। আর যদি মুখে খান, মুখে খেলে ওটার একটা পাতা পাওয়া যায়, ওইখানে সব লেখা আছে কোনটা কত দিনে খাবেন আর কি, ট্যাবলেটও দেওয়া আছে আর কি। এই মোটামুটি এই তাহলে ঠিক আছে থাকলো আর কি এ পর্যন্ত। স্যার পার্সেন্ট দিলে কি ক্রিয়েটিনিন পারে? বাড়তে পারে, কর্সনে বাড়ে তো। কর্সন আপনার ক্রিয়েটিনিন বাড়ায়, কর্সন কি ডায়াবেটিসও বাড়ায়, ব্লাড সুগার বাড়ায়, মানে ডায়াবেটিসের আরও খারাপ করে। এবং যদি কারো যদি ইনফেকশন থাকে ওটা আর শুকাবে না কর্সন দিলে আর কি। এবং যদি বাতরোগীর যদি ওর কোনো যদি কাটা ঘা ছিঁড়া থাকে ওর কর্সন দেওয়া যাবে না তো, কর্সন জি। না ডায়াবেটিস থাকলে মানে এটাকে ওই যে ওই ডায়াবেটিসের লেভেল দেখবে, যদি মোটামুটি নিয়ন্ত্রণ মাত্রায় থাকে তখনও ওই যে এরকম সেরকম থাকলে দেয় আর কি। জি জি অ্যাজমার রোগী যাদের বিশেষত যেগুলো জেনেটিক, ওদের তো সারা জীবনই ওই স্টেরয়েড দিয়ে চিকিৎসা চলতে হয়। আপনাদের কর্সন দিলেন, ওটার একটা স্টেরয়েড, তারপর যে ইনহেলার বা নেয় ওগুলো এক ধরনের স্টেরয়েড, ওই স্টেরয়েডের ওপরেই থাকতে হয়, ওই যে দেখুন শরীর টরীর ফুলে যায়। ক্যালসিয়াম ভিটামিন ডি এর প্রাকৃতিক ন্যাচারাল যে সোর্সটা কি সবচেয়ে ভিটামিন কি আপনার কি বুঝলাম না। আচ্ছা যেমন ভিটামিন ডি এর সবচেয়ে একবারে খাঁটি সোর্স হচ্ছে সকালের রোদ, ভিটামিন ডি। এই যেরকম ওই যখন যেটা শুধু মৃদু রোদ, যেটা যখন একেবারে ঠাঁটা রোদ ওটা না আর কি, হ্যাঁ এটাই আর কি। ক্যালসিয়াম আর ক্যালসিয়াম ভিটামিন এটা হলো যে ডিম আছে, দুধ আছে, দুধের সাদা অংশ এগুলো। আর বিশেষত আপনি ইয়াতে পারেন হাড়ের মজ্জায়, এখানে ক্যালসিয়াম থাকে অনেক বেশি, হাড়ের মজ্জা এটাই। হ্যাঁ না বিশেষ গরুর বেশি থাকে, গরু এগুলো মানে চতুষ্পাদ এগুলো, মুরগি তো পাখি অনেকটা, গরুতে ওগুলোতে বেশি থাকে। এছাড়া মাছ, ছোটো মাছের কাঁটা এগুলোতেও থাকে। হ্যাঁ খেতে পারবেন জি, এগুলোতে বেশি থাকে জি শাক ক্যালসিয়াম। এছাড়া কিছু কিছু শাক আছে ওগুলো তো ক্যালসিয়াম থাকে বেশি, এগুলো আর শাকের আমার ইয়েটা ছিল মনে হয় সত্যি কথা বলতে, এগুলো কিছু কিছু শাকগুলোতে বেশি থাকে আছে আর কি। জি 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 আবার ক্যালসিয়াম আছে, হ্যাঁ যে বিশেষত যারা কিডনির রোগী ওদের আবার ক্যালসিয়াম লেভেল, আবার ওদের কিডনি রোগীর একটা চার্ট আছে কি খেতে পারবে খেতে পারবে না, যদি ক্যালসিয়াম যদি বেড়ে যায় ওটা সমস্যা হয় আর কি, ক্যালসিয়াম ইনটক্সিকেজ হয় আর কি। হ্যাঁ কিডনি ডিজিজ আর হচ্ছে লাং ডিজিজ বেশি রোগী বেশি পাওয়া যায়, কিন্তু হচ্ছে আপনার এটা খাদ্যাভ্যাস সবচেয়ে বড় সমস্যা। এখন তো সব খাদ্যেই তো সব সমস্যা, সব এই যে যেমন আপনাদের একটা বলি এই যে সব হচ্ছে না এখন, ওই যে কি বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটা কি জন্য হচ্ছে? একটা খাদ্য অবশ্যের কারণে। একটা তো আমরা যে অ্যান্টিবায়োটিক ভুলভাল খাই, হয়তো 2 দিন বা 2 দিন খেয়ে আর খেলাম না, এটাও তো একটা কারণ হতে পারে। আর একটা যে আমাদের খাদ্যাভ্যাস, বিশেষত আমরা কি খাচ্ছি, এই যে বিভিন্ন ফার্মের মুরগি খাচ্ছি, কক মুরগিও যেগুলো খায় ওদের যে খাবারটা খাওয়ায় ওখানে মিথিওনিন বা কি কেমিক্যাল থেকে, এটাও হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে। তারপর তেলাপিয়া যে মাছ খাচ্ছি, যেগুলো পুকুরের মাছ, ওখানে ওদের যে মাছগুলো যে খাওয়াচ্ছে যে ওগুলোতেও হলো ওই যে মিথিওনিন বা বিভিন্ন কেমিক্যাল থেকে, ওগুলো হলো আমাদের কি জিনিস রেজিস্ট্যান্স করে দিচ্ছে। তারপরে যে টেস্টিং সল্ট, এটা দুনিয়ার খারাপ জিনিস। হ্যাঁ টেস্টিং সল্ট যত খাবেন আপনার বিভিন্ন রোগবালা এগুলো বাড়ায়। তারপরে যেমন আমরা আয়োডিন, ভাই এখন তো আয়োডিন ছাড়া লবণ নাই, আয়োডিন আমাদের খুব কম দরকার। আপনি যদি বছরে কয়েকদিন যদি একটু সামুদ্রিক মাছ খান ওই আয়োডিন হয়ে যায়। হ্যাঁ কিন্তু আমাদের এমন যদি সব জায়গাতে আয়োডিন, মানে আয়োডিন ছাড়া কোনো লবণ নাই, এই বেশি আয়োডিন কিন্তু আবার ইনফার্টিলিটি করে আর কি। হ্যাঁ দরকার নেই আমার অনেক বিষয় এই আমাদের তো এগুলো, মানে আপনি যত প্রকৃতির নিয়মে চলবেন তত আপনার রোগবালাই কমে, ওষুধ থাকবেন। আর ওষুধ যত খাবেন মানে একটা ওষুধ আর একটা ওষুধ আমার করতেছে, সেটাই অনিয়ম। হ্যাঁ ইনঅ্যাডিকুয়েট ইয়ার জন্য বিষয় আর কি। হ্যাঁ আগে শিং যে ট্যাংরা এগুলো কিন্তু বিলে
হতো বিলে খালে আর এখন বাইন ট্যাংরা এগুলো সব চাষ হতো এরা খায় কি আসসালামু আলাইকুম